সমস্ত ভাবনার ভার তাহার উপরে ফেলিয়া দাও, কেননা তিনি তোমাদের জন্য চিন্তা করেন। আমেন। সম্মানিত সুধীমণ্ডলী, চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের পঞ্চম সমাবর্তন 2025-এর শুভ উদ্বোধন ঘোষণা করার জন্য আমি সমাবর্তনের সম্মানিত সভাপতি ও মাননীয় উপাচার্য প্রফেসর ডক্টর মোহাম্মদ ইয়াহিয়া আক্তারকে সবিনয় অনুরোধ জানাচ্ছি। আমি চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের পঞ্চম সমাবর্তনের সভাপতি ও উপাচার্য হিসেবে পঞ্চম সমাবর্তন 2025-এর শুভ উদ্বোধন ঘোষণা করছি। ধন্যবাদ সম্মানিত সভাপতি ও মাননীয় উপাচার্য প্রফেসর ডক্টর মোহাম্মদ ইয়াহিয়া আক্তার। সুধীমণ্ডলী, চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের পঞ্চম সমাবর্তন 2025-এ স্বাগত বক্তব্য প্রদানের জন্য সবিনয় অনুরোধ জানাচ্ছি মাননীয় উপ উপাচার্য একাডেমিক প্রফেসর ডক্টর মোহাম্মদ শামীম উদ্দিন খানকে। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম। বিসমিল্লাহির রহমানির রহিম। চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ে আজকের পঞ্চম সমাবর্তন অনুষ্ঠানের সম্মানিত সভাপতি, চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের মাননীয় ভাইস চ্যান্সেলর প্রফেসর ডক্টর মোহাম্মদ ইয়াহিয়া আক্তার, আজকের অনুষ্ঠানের সমাবর্তন বক্তা, গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের মাননীয় প্রধান উপদেষ্টা, নোবেল জয়ী অর্থনীতিবিদ প্রফেসর মোহাম্মদ ইউনুস স্যার, সম্মানিত বিশেষ অতিথি মাননীয় শিক্ষা উপদেষ্টা প্রফেসর ডক্টর চৌধুরী রফিকুল আবরার, বাংলাদেশ বিশ্ববিদ্যালয় মঞ্জুরি কমিশনের মাননীয় চেয়ারম্যান প্রফেসর ডক্টর এস.এম.এ. ফায়েজ, চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের মাননীয় উপাচার্য প্রশাসন প্রফেসর ডক্টর মোহাম্মদ কামাল উদ্দিন, গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের মাননীয় উপদেষ্টাবৃন্দ, সম্মানিত সিনেট, সিন্ডিকেট ও একাডেমিক কাউন্সিলের সদস্যবৃন্দ, বিভিন্ন অনুষদের সম্মানিত ডিনবৃন্দ, সম্মানিত রেজিস্ট্রার, সম্মানিত পরীক্ষা নিয়ন্ত্রক, শ্রদ্ধাভাজন শিক্ষকবৃন্দ, অতিথিবৃন্দ, প্রিন্ট ও ইলেকট্রনিক মিডিয়ার সাংবাদিকবৃন্দ, আইন শৃঙ্খলা ও নিরাপত্তা বাহিনীর সদস্যবৃন্দ এবং আজকের অনুষ্ঠানের কেন্দ্রবিন্দু সুপ্রিয় গ্র্যাজুয়েটবৃন্দ, আমি চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় পরিবারের পক্ষ থেকে এই গৌরবোজ্জ্বল দিনে আপনাদের সবাইকে সালাম, শ্রদ্ধা, কৃতজ্ঞতা, প্রাণঢালা শুভেচ্ছা ও স্বাগত জানাচ্ছি। আমি প্রথমেই তাদের গভীর শ্রদ্ধার সাথে স্মরণ করছি যারা 1952 সালে ভাষা আন্দোলন, 1971 সালের মহান মুক্তিযুদ্ধ এবং 2024 সালের জুলাই বিপ্লব সহ অদ্যাবধি সকল গণতান্ত্রিক আন্দোলনে দেশমাতৃকার ভাষা, স্বাধীনতা ও সার্বভৌমত্ব রক্ষায় তাজা প্রাণ দিয়ে নিজেদেরকে উৎসর্গ করেছেন এবং নির্যাতন নিপীড়নের শিকার হয়ে আহত হয়েছেন ও পঙ্গুত্ব বরণ করেছেন। বিশেষভাবে স্মরণ করছি 2024-এর জুলাই গণ অভ্যুত্থানে চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের 2 জন মেধাবী শিক্ষার্থী শহীদ হৃদয়চন্দ্র তরুয়া ও শহীদ ফরাদ হোসেনকে। আমরা শহীদদের স্বপ্ন অনুযায়ী বৈষম্যহীন ও শোষণমুক্ত বাংলাদেশ গড়তে দৃঢ় প্রতিজ্ঞ। একবিংশ শতাব্দীর চ্যালেঞ্জ মোকাবেলার জন্য প্রযুক্তি নির্ভর জ্ঞান অর্জন, আগামীর পঞ্চম শিল্প বিপ্লবের উপযোগী মানব সম্পদ তৈরি এবং বিশ্ব নাগরিক সৃষ্টির লক্ষ্যে চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় ইতিমধ্যে প্রত্যেকটি বিভাগের সিলেবাসে ও তাদের শিক্ষার্থীদের মূল্যায়ন পদ্ধতিতে আধুনিকায়ন সহ ব্যাপক পরিবর্তন এনেছে। এই পরিবর্তনের ধারাকে অব্যাহত রেখে আন্তর্জাতিক মানে উন্নীতকরণে আমাদের আরও কঠিন পরিশ্রম করতে হবে এবং তা করতে আমরা বদ্ধপরিকর। শুধু আমাদের দৃঢ় ইচ্ছা ও কঠোর পরিশ্রম দিয়ে এই ক্ষেত্রে সাফল্য অর্জন সম্ভব নয়। এই জন্য প্রয়োজন ওয়ারেন্ট অফ প্রিসিডেন্স সহ সর্বক্ষেত্রে বিশ্ববিদ্যালয় শিক্ষকদের যথাযথ মূল্যায়ন, বৈষম্য দূরীকরণ, স্বতন্ত্র বেতন স্কেল গঠন ও গবেষণায় বরাদ্দ বৃদ্ধির প্রয়োজনীয় উদ্যোগ গ্রহণ।
সম্মানিত উপস্থিতি, বর্তমান প্রশাসন দায়িত্ব গ্রহণের পর নানামুখী শিক্ষার্থী বান্ধব ও কল্যাণকর পদক্ষেপ গ্রহণের পাশাপাশি দ্রুততম সময়ের মধ্যে পঞ্চম সমাবর্তন আয়োজনের সিদ্ধান্ত গ্রহণ করে। উক্ত সমাবর্তনে দারিদ্র্য বিমোচন, বিশ্ব শান্তি প্রতিষ্ঠায় অসামান্য অবদান এবং বিশ্বব্যাপী সমাদৃত ৩ শূন্যের শূন্য দারিদ্র্য, শূন্য বেকারত্ব ও শূন্য কার্বন নিঃসরণের উপর ভিত্তি করে সামাজিক ব্যবসার মাধ্যমে অন্তর্ভুক্তিমূলক ও টেকসই বিশ্ব গঠনের নূতন অর্থনৈতিক মডেল উপস্থাপনের জন্য চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের প্রাক্তন আলোকিত শিক্ষক, নোবেলজয়ী অর্থনীতিবিদ প্রফেসর মোহাম্মদ ইউনুস স্যারকে সম্মানসূচক ডিলিট ডিগ্রি প্রদানের জন্য সিদ্ধান্ত গ্রহণ করেন। প্রফেসর মোহাম্মদ ইউনুস স্যারের আজকের উপস্থিতি এই সমাবর্তনকে জাতীয় ও আন্তর্জাতিক পরিমণ্ডলে অনেক বেশি মর্যাদাপূর্ণ করেছে। আজ এই সমাবর্তনের মহতী অনুষ্ঠানে তাকে ডিলিট ডিগ্রি প্রদানের মাধ্যমে চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় পরিবার অত্যন্ত উচ্ছ্বসিত এবং যথেষ্ট সম্মানিত বোধ করছে। সুপ্রিয় গ্র্যাজুয়েট বৃন্দ, আজকের দিনটি একান্তই আপনাদের জন্য। এই দিনটি আপনাদের নিরলস পরিশ্রম, অধ্যবসায় ও প্রতিজ্ঞার ফসল। এই কৃতিত্বের জন্য আমি আপনাদেরকে আন্তরিক কৃতজ্ঞতা ও ধন্যবাদ জানাই। কিন্তু এই কৃতিত্বে শুধুমাত্র আপনার একার নয়, এর পিছনে রয়েছে আপনাদের পিতামাতা, পরিবার, শিক্ষক এবং রাষ্ট্রের নিঃশর্ত সহযোগিতার ঋণ। এখন আপনাদের সময় এসেছে সেই ঋণ পরিশোধের। আপনারা আমাদের গর্ব, আমাদের অহংকার এবং আমাদের অ্যাম্বাসেডর। আপনারা পেশাগত, সামাজিক, নৈতিক জীবন ও নেতৃত্বে আদর্শ হয়ে উঠবেন, এটা আমাদের প্রত্যাশা। আপনাদের প্রতিটি অর্জনেই এই বিশ্ববিদ্যালয়ের গৌরব জড়িয়ে থাকবে। মনে রাখবেন, আপনাদের স্বপ্ন হতে হবে আকাশ সম। আপনারা প্রচলিত ধারাকে ভেঙ্গে প্রফেসর মোহাম্মদ ইউনুসের আহ্বান অনুযায়ী চাকুরি প্রার্থী না হয়ে বরং উদ্যোক্তা রূপে অসংখ্য মানুষের চাকুরিদাতা হিসেবে দেশের অর্থনৈতিক ও সামাজিক উন্নয়নে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবেন বলে আমরা আশা করি। আমি দৃঢ়ভাবে বিশ্বাস করি, বিশ্ববিদ্যালয় থেকে অর্জিত জ্ঞানের মাধ্যমে আপনারা সত্য মিথ্যা, আপন পর, আসল নকল ও ন্যায় অন্যায়ের পার্থক্য বুঝে সত্য ও ন্যায়ের পথে আজীবন অটল থেকে দায়িত্ব পালন করবেন। এই প্রতিষ্ঠানকে হৃদয়ে ধারণ করবেন এবং ভবিষ্যতে এই বিশ্ববিদ্যালয়ের একাডেমিক ও আন্তরিক বন্ধন অটুট রাখবেন। আপনারা সবাই সুস্থ, সুন্দর ও নিরাপদে থাকবেন। আপনাদের প্রতি আমার প্রাণঢালা শুভেচ্ছা ও আন্তরিক অভিনন্দন রইল। আপনাদের সবাইকে ধন্যবাদ। ধন্যবাদ মাননীয় উপাচার্য মহোদয়। প্রিয় সুধী, এবার ডিগ্রি প্রদান পর্ব। এই পর্বটি পরিচালনা করবেন প্রফেসর ডক্টর এনায়েতুল্লাহ পাটোয়ারি, পরীক্ষা নিয়ন্ত্রক, চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়। বিসমিল্লাহির রহমানির রহিম। আজকের অনুষ্ঠানের সমাবর্তন বক্তা গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের মাননীয় প্রধান উপদেষ্টা, নোবেল বিজয়ী অর্থনীতিবিদ প্রফেসর মোহাম্মদ ইউনুসকে সম্মানসূচক ডিলিট ডিগ্রি প্রদান করবেন সমাবর্তনের সম্মানিত সভাপতি ও মাননীয় উপাচার্য প্রফেসর ডক্টর মোহাম্মদ ইয়াহিয়া আক্তার। আমি চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের পঞ্চম সমাবর্তনের সভাপতি ও উপাচার্য হিসাবে আমার উপর অর্পিত ক্ষমতা বলে বিশ্বব্যাপী দারিদ্র্য বিমোচন ও শান্তি প্রতিষ্ঠায় অসামান্য অবদানের স্বীকৃতি স্বরূপ প্রফেসর মোহাম্মদ ইউনুসকে সম্মানসূচক ডিলিট ডিগ্রি প্রদান করছি। গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের মাননীয় উপদেষ্টা, নোবেল বিজয়ী অর্থনীতিবিদ প্রফেসর মোহাম্মদ ইউনুসকে সার্টিফিকেট ও সম্মাননা পদক প্রদান করবেন সমাবর্তনের সভাপতি
উপাচার্য প্রফেসর ডক্টর মোহাম্মদ ইয়াহিয়া। এ পর্যায়ে উত্তরীয় পরিধান করাবেন চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের উপাচার্য একাডেমিক প্রফেসর ডক্টর মোহাম্মদ শামীম উদ্দিন খান। সম্মানিত সমাজ বক্তাকে উত্তরীয় পরিধান করাচ্ছেন প্রফেসর ডক্টর মোহাম্মদ শামীম উদ্দিন খান। এ পর্যায়ে ক্রেস প্রদান করবেন চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের উপাচার্য প্রশাসন প্রফেসর ডক্টর মোহাম্মদ কামাল উদ্দিন। এ পর্যায়ে চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় পরিবারের পক্ষ থেকে মাননীয় প্রধান অতিথিকে জুলাই অভ্যুত্থানের স্মারক প্রকাশনা প্রদান করবেন সমাবর্তনের সভাপতি ও উপাচার্য প্রফেসর ডক্টর মোহাম্মদ ইয়াহিয়া আক্তার। কর্তৃত্ববাদী শাসনামলে ছাত্র জনতার মত প্রকাশের উপর কঠোর নিয়ন্ত্রণ আরোপ করা হলে চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা হাতে তুলে নেন রং ও তুলি, ক্যাম্পাসের দেয়ালে প্রকাশ করেন তাদের দ্রোহের আবেগ। এ সংকলনে শিক্ষার্থীদের আঁকা এমন দেয়াল লিখন সংকলিত করা হয়েছে। এমন দ্রোহের আচর শিরোনামের সেই সংকলন প্রফেসর মোহাম্মদ ইউনুসকে উপহার দিবেন চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের মাননীয় উপাচার্য। ধন্যবাদ মাননীয় উপাচার্য ও উপাচার্য মহোদয়দ্বয়। চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের পঞ্চম সমাবর্তন অনুষ্ঠানে সর্বমোট 22,586 জন গ্র্যাজুয়েটকে ডিগ্রি প্রদান করা হচ্ছে। সর্বপ্রথম 42 জন পিএইচডি ডিগ্রি অর্জনকারীদের ডিগ্রি প্রদান পর্ব। এ পর্যায়ে চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের কলা ও মানববিদ্যা অনুষদ, বিজ্ঞান অনুষদ, ব্যবসা প্রশাসন অনুষদ, সমাজ বিজ্ঞান অনুষদ, জীববিজ্ঞান অনুষদের সম্মানিত ডিনবৃন্দকে পর্যায়ক্রমে পিএইচডি ডিগ্রি অর্জনকারীদের আনুষ্ঠানিকভাবে ডিগ্রি প্রদানের নিমিত্তে সমাবর্তনের সম্মানিত সভাপতি ও মাননীয় উপাচার্য মহোদয়ের সামনে উপস্থাপন করার জন্য অনুরোধ করছি এবং সংশ্লিষ্ট অনুষদের ডিন কর্তৃক উপস্থাপন করার সময় ডিগ্রি অর্জনকারীদের উঠে দাঁড়াতে আহ্বান জানাচ্ছি। সমাবর্তনের সম্মানিত সভাপতি ও মাননীয় উপাচার্য, কলা ও মানববিদ্যা অনুষদের বিভিন্ন শিক্ষাবর্ষের পিএইচডি ডিগ্রি অর্জনকারীদের আনুষ্ঠানিকভাবে ডিগ্রি প্রদানের জন্য আপনার সামনে উপস্থাপন করছি। বিসমিল্লাহির রহমানির রহিম। আসসালামু আলাইকুম। সমাবর্তনের সম্মানিত সভাপতি ও মাননীয় উপাচার্য, বিজ্ঞান অনুষদের বিভিন্ন শিক্ষাবর্ষের পিএইচডি ডিগ্রি অর্জনকারীদের আনুষ্ঠানিকভাবে ডিগ্রি প্রদানের জন্য আপনার সামনে উপস্থাপন করছি। সমাবর্তনের সম্মানিত সভাপতি ও মাননীয় উপাচার্য, ব্যবসায় প্রশাসন অনুষদের বিভিন্ন শিক্ষাবর্ষের পিএইচডি ডিগ্রি অর্জনকারীদের
আনুষ্ঠানিকভাবে ডিগ্রি প্রদানের জন্য আপনার সামনে উপস্থাপন করছি। সালামু আলাইকুম। সমাবর্তনের সম্মানিত সভাপতি ও মাননীয় উপাচার্য, সমাজবিজ্ঞান অনুষদের বিভিন্ন শিক্ষাবর্ষের পিএইচডি ডিগ্রি অর্জনকারীদের আনুষ্ঠানিকভাবে ডিগ্রি প্রদানের জন্য আপনার সামনে উপস্থাপন করছি। আসসালামু আলাইকুম। সমাবর্তনের সম্মানিত সভাপতি ও মাননীয় উপাচার্য, জীববিজ্ঞান অনুষদের বিভিন্ন বর্ষের পিএইচডি ডিগ্রি অর্জনকারীদের আনুষ্ঠানিকভাবে ডিগ্রি প্রদানের জন্য আপনার সামনে উপস্থাপন করছি। এ পর্যায়ে সমাবর্তনের সম্মানিত সভাপতি ও মাননীয় উপাচার্যকে বিভিন্ন অনুষদের ডিনগণ কর্তৃক উপস্থাপিত পিএইচডি ডিগ্রি অর্জনকারীদের ডিগ্রি প্রদানের জন্য সবিনয় অনুরোধ করছি। আমি চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের পঞ্চম সমাবর্তনের সভাপতি ও উপাচার্য হিসেবে আমার উপর অর্পিত ক্ষমতা বলে আমার নিকট উপস্থাপিত যোগ্যতা অর্জনকারী ডিগ্রি প্রার্থীদের আনুষ্ঠানিকভাবে পিএইচডি ডিগ্রি প্রদান করছি। আপনারা চারিত্রিক দৃঢ়তা ও সদাচরণ দ্বারা উক্ত ডিগ্রির মর্যাদা সমুন্নত রাখবেন এ মর্মে আপনাদের উপর দায়িত্ব অর্পণ করছি। ধন্যবাদ সম্মানিত সভাপতি ও মাননীয় উপাচার্য। এ পর্যায়ে 33 জনকে এমফিল এবং 22,511 জন স্নাতক ও স্নাতকোত্তর ডিগ্রি অর্জনকারীদের ডিগ্রি প্রদান করা হবে। চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের কলা ও মানববিদ্যা অনুষদ, বিজ্ঞান অনুষদ, ব্যবসা প্রশাসন অনুষদ, সমাজবিজ্ঞান অনুষদ, আইন অনুষদ, জীববিজ্ঞান অনুষদ, ইঞ্জিনিয়ারিং অনুষদ, শিক্ষা অনুষদ, মেরিন সায়েন্সেস অ্যান্ড ফিশারিজ অনুষদ ও চিকিৎসা অনুষদের সম্মানিত ডিনবৃন্দকে পর্যায়ক্রমে আনুষ্ঠানিকভাবে ডিগ্রি প্রদানের নিমিত্তে সমাবর্তনের সম্মানিত সভাপতি ও মাননীয় উপাচার্য মহোদয়ের সামনে ডিগ্রি অর্জনকারীদের উপস্থাপন করার জন্য অনুরোধ করছি এবং সংশ্লিষ্ট অনুষদের ডিন কর্তৃক উপস্থাপন করার সময় ছাত্রছাত্রীদেরকে উঠে দাঁড়াতে আহ্বান জানাচ্ছি। আসসালামু আলাইকুম। সমাবর্তনের সম্মানিত সভাপতি ও মাননীয় উপাচার্য, কলা ও মানববিদ্যা অনুষদের বিভিন্ন শিক্ষাবর্ষের এমফিল, স্নাতক ও স্নাতকোত্তর ডিগ্রি অর্জনকারীদের আনুষ্ঠানিকভাবে ডিগ্রি প্রদানের জন্য আপনার সামনে উপস্থাপন করছি। সমাবর্তনে সম্মানিত সভাপতি ও মাননীয় উপাচার্য, বিজ্ঞান অনুষদের বিভিন্ন শিক্ষাবর্ষের এমফিল, স্নাতক ও স্নাতকোত্তর ডিগ্রি অর্জনকারীদের আনুষ্ঠানিকভাবে ডিগ্রি প্রদানের জন্য আপনার সামনে উপস্থাপন করছি। ধন্যবাদ। সমাবর্তনের সম্মানিত সভাপতি ও মাননীয় উপাচার্য, ব্যবসায় প্রশাসন অনুষদের বিভিন্ন শিক্ষাবর্ষের এমফিল, স্নাতক ও স্নাতকোত্তর ডিগ্রি অর্জনকারীদের আনুষ্ঠানিকভাবে ডিগ্রি প্রদানের জন্য আপনার সামনে উপস্থাপন করছি। আসসালামু আলাইকুম। সমাবর্তনের সম্মানিত সভাপতি ও মাননীয় উপাচার্য, সমাজবিজ্ঞান অনুষদের বিভিন্ন শিক্ষাবর্ষের
এমফিল, স্নাতক ও স্নাতকোত্তর ডিগ্রি অর্জনকারীদের আনুষ্ঠানিকভাবে ডিগ্রি প্রদানের জন্য আপনার সামনে উপস্থাপন করছি। বিসমিল্লাহির রহমানির রহিম। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। সমাবর্তনের সম্মানিত সভাপতি ও মাননীয় উপাচার্য, আইন অনুষদের বিভিন্ন শিক্ষাবর্ষের এমফিল, স্নাতক ও স্নাতকোত্তর ডিগ্রি অর্জনকারীদের আনুষ্ঠানিকভাবে ডিগ্রি প্রদানের জন্য আপনার সামনে উপস্থাপন করছি। সমাবর্তনের সম্মানিত সভাপতি ও মাননীয় উপাচার্য, জীববিজ্ঞান অনুষদের বিভিন্ন শিক্ষাবর্ষের এমফিল, স্নাতক ও স্নাতকোত্তর ডিগ্রি অর্জনকারীদের আনুষ্ঠানিকভাবে ডিগ্রি প্রদানের জন্য আপনার সামনে উপস্থাপন করছি। সমাবর্তনের সম্মানিত সভাপতি ও মাননীয় উপাচার্য, প্রকৌশল অনুষদের বিভিন্ন শিক্ষাবর্ষের এমফিল, স্নাতক ও স্নাতকোত্তর ডিগ্রি অর্জনকারীদের আনুষ্ঠানিকভাবে ডিগ্রি প্রদানের জন্য আপনার সামনে উপস্থাপন করছে। সমাবর্তনের সম্মানিত সভাপতি ও মাননীয় উপাচার্য, শিক্ষা অনুষদের বিভিন্ন শিক্ষাবর্ষের এমফিল, স্নাতক ও স্নাতকোত্তর ডিগ্রি অর্জনকারীদের আনুষ্ঠানিকভাবে ডিগ্রি প্রদানের জন্য আপনার সামনে উপস্থাপন করছি। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ বারাকাতুহু। সমাবর্তনের সম্মানিত সভাপতি ও মাননীয় উপাচার্য, মেরিন সায়েন্সেস অ্যান্ড ফিশারিজ অনুষদের বিভিন্ন শিক্ষাবর্ষের এমফিল, স্নাতক ও স্নাতকোত্তর ডিগ্রি অর্জনকারীদের আনুষ্ঠানিকভাবে ডিগ্রি প্রদানের জন্য আপনার সামনে উপস্থাপন করছি। আসসালামু আলাইকুম। সমাবর্তনের সম্মানিত মাননীয় সভাপতি ও মাননীয় উপাচার্য, চিকিৎসা অনুষদের বিভিন্ন শিক্ষাবর্ষের এমফিল, স্নাতক ও স্নাতকোত্তর ডিগ্রি অর্জনকারীদের আনুষ্ঠানিকভাবে ডিগ্রি প্রদানের জন্য আপনার সামনে উপস্থাপন করছি। ধন্যবাদ। এ পর্যায়ে সমাবর্তনের সম্মানিত সভাপতি ও মাননীয় উপাচার্যকে বিভিন্ন অনুষদের ডিন কর্তৃক উপস্থাপিত এমফিল, স্নাতক ও স্নাতকোত্তর সকল ডিগ্রি অর্জনকারীদের ডিগ্রি প্রদানের জন্য সবিনয় অনুরোধ করছে। আমি চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের পঞ্চম সমাবর্তনের সভাপতি ও উপাচার্য হিসেবে আমার উপর অর্পিত ক্ষমতা বলে আমার নিকট উপস্থাপিত যোগ্যতা অর্জনকারী ডিগ্রি প্রার্থীদের আনুষ্ঠানিকভাবে এমফিল, স্নাতক ও স্নাতকোত্তর ডিগ্রি প্রদান করছি। আপনারা চারিত্রিক দৃঢ়তা ও সদাচরণ দ্বারা উক্ত ডিগ্রির মর্যাদা সমুন্নত রাখবেন, এ মর্মে আপনাদের উপর দায়িত্ব অর্পণ করছি। ধন্যবাদ সম্মানিত সভাপতি ও মাননীয় উপাচার্য। ডিগ্রিপ্রাপ্ত ছাত্রছাত্রীদের অভিনন্দন, সকলকে আসন গ্রহণ করার জন্য অনুরোধ করছি। এ পর্যায়ে পিএইচডি ডিগ্রি প্রাপ্তদের সনদ প্রদান পর্ব। সমাবর্তনের সম্মানিত সমাবর্তন বক্তা প্রফেসর মোহাম্মদ ইউনুসকে বিনীত অনুরোধ জানাচ্ছি সনদ প্রদানের জন্য। সনদ গ্রহণের জন্য পর্যায়ক্রমে মঞ্চে আসছেন
মোসাম্মদ তাহমিনা আক্তার, জামাল নজরুল ইসলাম গণিত ও ভৌত বিজ্ঞান গবেষণা কেন্দ্র, চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়। এরপরে সনদ গ্রহণ করবেন জনাব এম আবু আহমেদ, প্রাণ রসায়ন ও অনুপ্রাণ বিজ্ঞান বিভাগ, চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়। সম্মানিত উপস্থিতি, এ পর্যায়ে পিএইচডি ডিগ্রি সনদ গ্রহণ করছেন মোসাম্মদ তাহমিনা আক্তার, জামাল নজরুল ইসলাম গণিত ও ভৌত বিজ্ঞান গবেষণা কেন্দ্র, চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়। ওয়েট করুন। ধন্যবাদ। জনাব এম আবু আহমেদ, প্রাণ রসায়ন ও অনুপ্রাণ বিজ্ঞান বিভাগ, চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়। এরপর জনাব মোহাম্মদ মঞ্জুরুল ইসলাম, রাজনীতি বিজ্ঞান বিভাগ, চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়। সর্বশেষ জনাব মোহাম্মদ মাকসুদুর রহমান, ইসলামিক স্টাডিজ বিভাগ, চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়। ধন্যবাদ মাননীয় প্রধান উপদেষ্টা ও সমাবর্তন বক্তা। সুধীমণ্ডলী, এ পর্যায়ে শুভেচ্ছা বক্তব্য প্রদানের জন্য প্রফেসর ডক্টর মোহাম্মদ কামাল উদ্দিন, মাননীয় উপাচার্য প্রশাসন, চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়কে সবিনয়ে অনুরোধ জানাচ্ছি। বিসমিল্লাহির রহমানির রহিম। আজ 14ই মে চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের ইতিহাসে এবং বাংলাদেশের ইতিহাসে এক স্মরণীয় দিন। চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের ৫ম সমাবর্তন অনুষ্ঠানের মাননীয় সভাপতি, চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের মাননীয় উপাচার্য, আমার শ্রদ্ধেয় শিক্ষক প্রফেসর ডক্টর মোহাম্মদ ইয়াহিয়া আক্তার, আজকের অনুষ্ঠানের সম্মানিত সমাবর্তন বক্তা, গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের মাননীয় প্রধান উপদেষ্টা, চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের শিক্ষক প্রফেসর মোহাম্মদ ইউনুস স্যার, আজকের এই অনুষ্ঠানের সম্মানিত বিশেষ অতিথি, গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের মাননীয় শিক্ষা উপদেষ্টা প্রফেসর ডক্টর চৌধুরী রফিকুল আবরার স্যার, আজকের অনুষ্ঠানের আরেকজন সম্মানিত বিশেষ অতিথি, আমাদের সকলেরই শিক্ষক, বিশ্ববিদ্যালয় মঞ্জুরি কমিশনের সম্মানিত সভাপতি প্রফেসর ডক্টর এম এ ফায়েজ স্যার, চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের মাননীয় উপাচার্য একাডেমিক প্রফেসর ডক্টর শামীম উদ্দিন খান, গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের সম্মানিত উপদেষ্টা মণ্ডলী, চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের সিন্ডিকেট একাডেমিক কাউন্সিলের সম্মানিত সদস্যবৃন্দ, সম্মানিত ইউজিসি সদস্যবৃন্দ, গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের উচ্চ পর্যায়ের সম্মানিত কর্মকর্তাবৃন্দ, আমার শ্রদ্ধেয় শিক্ষকবৃন্দ, সবাইকে আমি সালাম জানাচ্ছি। বিশেষ করে আজকের দিনটিকে উজাড় করে দিচ্ছি যাদের জন্য আজকের এই আয়োজন, আমাদের সেই প্রিয় গ্র্যাজুয়েটদের জন্য। আজকের দিনটি হচ্ছে তাদের জন্য। প্রিয় গ্র্যাজুয়েটবৃন্দ, আজকের এই অনুষ্ঠানে আমি শ্রদ্ধা ভরে স্মরণ করছি মহান ভাষা আন্দোলনের আত্মত্যাগকারী শহীদদের, মহান মুক্তিযুদ্ধ 24-এর বিপ্লবে
যারা নিজের বুকের রক্ত দিয়ে বাংলাদেশকে পুনর্গঠন করবার সুযোগ করে দিয়েছেন। বিশেষভাবে স্মরণ করছি চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের দুইজন শহীদ হৃদয়চন্দ্র তরুয়া ও শহীদ মোহাম্মদ ফরাদ হোসেনকে। আরও স্মরণ করছি শহীদ ওয়াসিম আকরাম এবং শহীদ শান্তকে। দীর্ঘ 9 বছর প্রতীক্ষার পর আজকে চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় ৫ম সমাবর্তন আয়োজন করতে যাচ্ছে। আজকের এই ৫ম সমাবর্তন নানা কারণে ইতিহাস সৃষ্টি করছে। প্রথমত 9 বছর পর প্রায় 23,000 গ্র্যাজুয়েটদেরকে আমরা সার্টিফিকেট দিয়ে তাদের এই অর্জন তাদের হাতে তুলে দিয়েছি। আর একটি বিশেষ অর্জন হচ্ছে গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের মাননীয় প্রধান উপদেষ্টা প্রফেসর মোহাম্মদ ইউনূসকে সম্মানসূচক ডক্টর অফ লিটারেচার ডিগ্রি আমরা দিতে পেরেছি। এই ডিগ্রি দানের মাধ্যমে চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় সম্মানিত হয়েছে, বাংলাদেশ সম্মানিত হয়েছে, বিশ্ববিদ্যালয় সারা বাংলাদেশের সারা বিশ্বের উচ্চশিক্ষা সম্মানিত হয়েছে। সমাবর্তন একটি ছাত্রদের অধিকার, এটি প্রত্যেক বছরই হওয়ার কথা। চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের 58 বছর বয়সে মাত্র আজকে 5ম সমাবর্তন অনুষ্ঠিত হচ্ছে। এই দুঃখ এই জাতির, এই দুঃখ শিক্ষা ব্যবস্থার, এই দায়ভার বিশ্ববিদ্যালয়ের একজন শিক্ষক হিসেবে আমার উপরেও আছে। আমরা কথা দিচ্ছি, আমরা যদি এই বিশ্ববিদ্যালয়কে পরিচালনা করার যদি দায়িত্বে থাকি, আমরা এটি ধারাবাহিকভাবে আমাদের শিক্ষার্থীদের যে অধিকার তা তাদেরকে ফেরত দেব। প্রিয় গ্র্যাজুয়েট বৃন্দ, আমি আজকে বেশি কিছুই বলবো না। আজকে আপনাদের একটি আকর্ষণ আমাদের সম্মানিত সমাবর্তন বক্তার কথা শুনবার। শুধুমাত্র আপনাদেরকে এতটুকু বলবো, সমাবর্তন শুধুমাত্র একটি সার্টিফিকেট দেওয়ার জন্য নয়। সমাবর্তন হচ্ছে দেশ গঠনে, নৈতিকতা গঠনে, আপনার জীবন গঠনে, পরিবার গঠনে আপনার দায়িত্ব বুঝে দেওয়ার। আমাদের এই বাংলাদেশে রিসোর্সের অভাব নেই, আমাদের মানব সম্পদের অভাব নেই, আমাদের অভাব হচ্ছে সততার, ন্যায়পরায়ণতার এবং দেশ গঠনের। আপনারা সেই জায়গায় মনোনিবেশ করবেন। আর পুরো পৃথিবী আজকে জ্ঞান বিজ্ঞানে অনেক দূর এগিয়ে গেছে, সাথে সাথে অনেক চ্যালেঞ্জও এসেছে। সেই চ্যালেঞ্জ মোকাবেলায় আজকে আমাদের মাননীয় সমাবর্তন বক্তা গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের মাননীয় প্রধান উপদেষ্টার দেয়া 3-0 থিওরি এই সমস্যা সমাধান করতে সবচেয়ে বেশি মুখ্য ভূমিকা পালন করবে। আপনারা সেই পথের সারথি হবেন। আমাদের চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় একটি স্বতন্ত্র জিওগ্রাফিক্যাল লোকেশনে অবস্থিত। চট্টগ্রাম শহর থেকে প্রায় 25 কিলোমিটার দূরে আমাদের এই বিশ্ববিদ্যালয়। আমাদের আজকের সমাবর্তন বক্তা বিচিত্রা একটা সাক্ষাৎকারে বলেছিলেন, চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের একটি অন্যতম সমস্যা হচ্ছে পুরো বিশ্ববিদ্যালয়কে একটি আবাসিক বিশ্ববিদ্যালয় করা। আমরা আজকে সরকারের যারা আছেন তাদেরকে বিনীত অনুরোধ করব, এটি আমাদের শিক্ষার্থীদের একমাত্র দাবি, আমাদের বিশ্ববিদ্যালয়কে একটি আবাসিক বিশ্ববিদ্যালয় হিসেবে রূপান্তরিত করুন। প্রিয় গ্র্যাজুয়েট বৃন্দ, আজকে আমরা বিশ্ববিদ্যালয় পুনর্গঠন করতে চাই, উচ্চ শিক্ষাকে কাজে লাগাতে চাই, জ্ঞান আহরণ করতে চাই, জ্ঞান সৃষ্টি করতে চাই, আর সৃজিত জ্ঞান দেশের উন্নয়নে কাজে লাগাতে চাই। কিন্তু অত্যন্ত দুঃখের সাথে জানাচ্ছি, বাংলাদেশ সৃষ্টির পর থেকে আজ পর্যন্ত শিক্ষা খাত দীর্ঘদিন ধরে অবহেলিত হয়ে আসছে। জেলায় জেলায় বিশ্ববিদ্যালয় তৈরি হয়েছে, কিন্তু সেই বিশ্ববিদ্যালয়গুলোকে বিশ্ববিদ্যালয় রূপে রূপান্তরিত করার পর্যাপ্ত বাজেট নেই। আমি অনুরোধ করব, শিক্ষা ছাড়া, জ্ঞান ছাড়া, শিক্ষকের মর্যাদা ছাড়া, জ্ঞান সৃজন ছাড়া, রিসার্চ করা ছাড়া কোনো দেশ উন্নত হচ্ছে বলে কোনো মডেল আছে বলে আমার কাছে জানা নেই। আপনারা সেই
জায়গায় মনোনিবেশ করবেন। আমি আর বেশি কথা বলবো না, আমি শুধু আমাদের গ্র্যাজুয়েটদেরকে একটি মেসেজ দিতে চাই। যারা সমাজের উচ্চ শ্রেণীতে আছে তাদেরকে চেনা আপনাদের কাজ নয়। যারা সমাজের নিচু শ্রেণীতে আছে, রাস্তায় ঘুমায়, যারা দারিদ্রতায় কষাঘাতে বিলীন হয়ে যাচ্ছে, তাদেরকে চিনুন, তাদের পাশে থাকুন। আপনাদের জীবন সুন্দর হোক, বাংলাদেশ চিরজীবী হোক। আল্লাহ হাফেজ। ধন্যবাদ মাননীয় উপ উপাচার্য, প্রশাসন। প্রিয় সুধী, এ পর্যায়ে সমাবর্তন অনুষ্ঠানের সম্মানিত বিশেষ অতিথি বাংলাদেশ বিশ্ববিদ্যালয় মঞ্জুরি কমিশনের মাননীয় চেয়ারম্যান প্রফেসর ডক্টর এস.এম.এ. ফয়েজকে তাঁর বক্তব্য উপস্থাপন করার জন্য সবিনয় অনুরোধ জানাচ্ছি। বিসমিল্লাহির রহমানির রহিম। চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের পঞ্চম সমাবর্তন অনুষ্ঠানের শ্রদ্ধেয় প্রধান অতিথি এবং সমাবর্তন বক্তা গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের মাননীয় প্রধান উপদেষ্টা, নোবেলজয়ী অর্থনীতিবিদ, চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের প্রাক্তন শিক্ষক প্রফেসর ডক্টর মোহাম্মদ ইউনূস, অনুষ্ঠানের বিশেষ অতিথি মাননীয় শিক্ষা উপদেষ্টা, সমাবর্তন অনুষ্ঠানের মাননীয় সভাপতি, চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের উপাচার্য, প্রো ভাইস চ্যান্সেলর বৃন্দ, ফ্যাকাল্টি সমূহের ডিন বৃন্দ, বিভাগীয় চেয়ারম্যানগণ, শিক্ষক মণ্ডলী, মিডিয়ার প্রতিনিধিবৃন্দ এবং যাদের সামনে রেখে আজকের এই অনুষ্ঠান, আমাদের প্রিয় শিক্ষার্থীবৃন্দ, তাদের গর্বিত অভিভাবকবৃন্দ, সুধী মণ্ডলী, আসসালামু আলাইকুম। আজ চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের ইতিহাসে রচিত হল এক অনন্য স্মরণালী অধ্যায়। দীর্ঘ বিরতির পর আবারও প্রিয় প্রাঙ্গণে পদার্পণ করছেন বিশ্ববরেণ্য অর্থনীতিবিদ, নোবেল বিজয়ী ডক্টর মোহাম্মদ ইউনূস। এই দিনটি কেবল একটি সমাবর্তন অনুষ্ঠানই নয়, এটি একটি গর্বিত স্মৃতি, এক ঐতিহাসিক পুনর্মিলন এবং বিশ্ববিদ্যালয়ের আত্মপরিচয়ের সঙ্গে জড়িয়ে থাকা এক মহান ব্যক্তিত্বের প্রতি গভীর শ্রদ্ধাঞ্জলি। 2024 সালের জুলাই গণঅভ্যুত্থান বাংলাদেশের ইতিহাসে এক অবিস্মরণীয় অধ্যায়। এই অভ্যুত্থানে অগ্রণী ভূমিকা পালন করেছেন দেশের ছাত্র সমাজ। তাদের সাহস, দৃঢ়তা ও সময়োপযোগী সিদ্ধান্তই হয়ে ওঠে রাজনৈতিক অচলাবস্থার মোড় ঘুরিয়ে দেওয়া এক ঐতিহাসিক শক্তি। দিন বদলের পালা সূচিত হয় এই ছাত্র জনতার আপোষহীন আন্দোলন সংগ্রামের রক্তাক্ত পথ বেয়ে। ঢাকা, চট্টগ্রাম সহ দেশের সর্বত্র ছাত্র জনতা গর্জে ওঠে অন্যায়ের প্রতিবাদে। তাদের ছিল একটি দেশকে দীর্ঘ ফ্যাসিস্ট শাসন থেকে মুক্ত করার দুর্দম আকাঙ্ক্ষা। বিশ্ববিদ্যালয়, কলেজ ও স্কুলের শিক্ষার্থীরা নিজেদের জীবন বাজি রেখে সত্য ও ন্যায়ের পক্ষে দাঁড়িয়েছিল। শিক্ষার্থীদের অসামান্য নেতৃত্ব এবং ঐক্যবদ্ধ কার্যক্রম রাষ্ট্রের শাসনযন্ত্রকে কাঁপিয়ে দেয়। পতন হয় 16 বছরের অপশাসনের। দেশ যখন নতুন করে নেতৃত্বের সন্ধানে, তখন সবার আহ্বানে অর্থনীতিবিদ ও নোবেল জয়ী ডক্টর মোহাম্মদ ইউনূসকে সামনে আনা হয়। দূরদৃষ্টি সম্পন্ন এবং সামাজিক ন্যায়ের প্রতি প্রতিশ্রুতিবদ্ধ একজন মানুষ হিসাবে প্রফেসর ইউনূস জনগণের আস্থা অর্জন করেন দ্রুতই। তার প্রজ্ঞা ও নেতৃত্ব গুণে তিনি হয়ে ওঠেন নতুন বাংলাদেশের প্রতীক। এক ঝাঁক তরুণ সুশিক্ষিত দেশপ্রেমিক নাগরিক তাকে ঘিরে গড়ে তুলেছে একটি নবদিগন্তের স্বপ্ন প্রকল্প। প্রিয় গ্রাজুয়েটস, আজকের এই শুভক্ষণে জ্ঞানের পুণ্যভূমিতে তোমাদের সঙ্গে উপস্থিত হয়ে আমি গভীরভাবে আনন্দিত ও গর্বিত। এক গৌরবোজ্জ্বল বিরল বেলা, যেখানে মেধা, অধ্যাবসায় এবং স্বপ্ন এক সুতোয় গাঁথা হয়ে তোমাদের জীবনের এক নতুন অধ্যায়ের সূচনা করছে। সমাবর্তনের এই মহেন্দ্রক্ষণ কেবল একটি আনুষ্ঠানিকতা নয়, এটি তোমাদের সংগ্রামের ফসল।
একটি অধ্যায়ের ইতি ও আরেকটি অধ্যায়ের দীপ্তিময় সূচনা। আজকের দিনটি তোমাদের আত্মনির্ভরশীলতার পথে এক দীপ্তিমান আলোক স্তম্ভ। আজ থেকে শুরু হলো তোমাদের আত্মবিক শিক্ষার পথ চলা, যেখানে প্রতিটি অভিজ্ঞতাই হবে একটি পাঠ, প্রতিটি প্রতিকূলতা হবে সম্ভাবনার নতুন জানালা। এই পথ চলায় তোমাদের অন্তর্দৃষ্টি, মূল্যবোধ ও দেশপ্রেমী হবে প্রকৃত দিশারি। সম্মানিত অভিভাবকগণ, আপনাদের দীর্ঘ অপেক্ষা, অক্লান্ত পরিশ্রম ও নিঃস্বার্থ ভালোবাসা আজ ফলপ্রসূ হয়েছে। আজকের এই অর্জন তাই আপনাদের জন্য এক পরিপূর্ণতা ও পরম প্রাপ্তি। সুধীবৃন্দ, বিশ্ববিদ্যালয় হচ্ছে চিন্তা, গবেষণা ও উদ্ভাবনের পবিত্র তীর্থভূমি। এটি কেবল সামাজিক সম্পর্ক, ডিগ্রি অর্জনের প্রতিষ্ঠান নয়, বরং এখানে ভবিষ্যতের পথরেখা অঙ্কিত হয়। নেতৃত্বের দীর্ঘ বিভিন্ন প্রান্ত থেকে আগত ছাত্র বিকশিত হয়। সম্মানিত শিক্ষকবৃন্দ, ছাত্র শিক্ষকের চিরায়ত মধুর সম্পর্কের মাঝেও আমাদের নূতনতর মাত্রায় বিকশিত হয়। সম্মানিত শিক্ষকবৃন্দ, ছাত্র শিক্ষকের চিরায়ত মধুর সম্পর্কের মাঝেও আমাদের প্রয়োজন নির্দিষ্ট পথ খোঁজার দায়িত্ব। আমাদের যুক্তিবোধ সম্পন্ন সংলাপ যেখানে সমালোচনা চেয়ে বড় হয়ে উঠবে। আমাদের আগামী প্রজন্মকে শুধু শিক্ষিত নয়, ন্যায়নিষ্ঠ, উদ্ভাবনী ও বিশ্বমানের নাগরিক হিসাবে গড়ে তোলার মহাদায়িত্ব আজ আমাদেরই হাতে। সুধীজন, আমরা জানি এই শব্দ অভ্যুত্থান থেকে ভূমিষ্ঠ হওয়া নবীন গণতন্ত্রের পথে পদার্পণকারী একটি রাষ্ট্র হিসাবে বাংলাদেশ আজ এক বহুবিধ চ্যালেঞ্জের সম্মুখীন। তবু আশার কথা এই যে আমাদের আছে এক দুর্বার প্রাণশক্তি, আমাদের আত্মবিশ্বাস, মেধা ও প্রজ্ঞা ও দেশপ্রেমের অফুরন্ত ভাণ্ডার। এই শক্তির মশাল ধরেই নিরন্তর আমাদের অগ্রসর হতে হবে কাঙ্ক্ষিত লক্ষ্যে। আজকের সংকল্পই হবে আগামীর সম্ভাবনার সিঁড়ি। আজকের অধ্যবসায়ী নিহত থাকবে ভবিষ্যতের অর্জন। আসুন, সময়ের প্রহরে দাঁড়িয়ে আমরা সব সংকীর্ণতা, মতভেদ ও ব্যক্তি স্বার্থের ঊর্ধ্বে উঠে এক হৃদয়ে উচ্চারণ করি, আমরা গর্ব এক দীপ্তিমান নতুন বাংলাদেশ। আপনাদের সকলের জন্য রইল আমার আন্তরিক শুভেচ্ছা, কৃতজ্ঞতা, ধন্যবাদ ও অভিবাদন। মহান সৃষ্টিকর্তা আমাদের সকলের সহায় হন। আল্লাহ হাফেজ। ধন্যবাদ মাননীয় বিশেষ অতিথি। প্রিয় সুধী, এ পর্যায়ে সমাবর্তন অনুষ্ঠানের সম্মানিত বিশেষ অতিথি বাংলাদেশ সরকারের মাননীয় শিক্ষা উপদেষ্টা প্রফেসর চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের পঞ্চম সমাবর্তনের সভাপতি এবং ভাইস চ্যান্সেলর, আজকের এই অনুষ্ঠানের সমাবর্তন বক্তা প্রফেসর মোহাম্মদ ইউনুস, উপাচার্য, মঞ্চে উপবিষ্ট এবং মঞ্চের সামনে যারা রয়েছেন সকলকে অভিনন্দন জানিয়ে আমার বক্তব্য আমি শুরু করছি। এই সমাবর্তন এমন এক সময়ে অনুষ্ঠিত হচ্ছে যখন আমরা অধিকার বিবর্জিত প্রজা থেকে অধিকার সমৃদ্ধ নাগরিকে রূপান্তরিত হয়েছি এবং যা সম্ভব হয়েছে হাজার তরুণ যুবকের আত্মবলিদানের মাধ্যমে। আমি আজ তাদের সবাইকে স্মরণ করি। চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের এই ঐতিহাসিক দিনে আমি উপস্থিত হতে পেরে গৌরব বোধ করছি। আজ এই বিশ্ববিদ্যালয় তার এক কৃতি প্রাক্তন অধ্যাপককে ডিলিট সম্মানে ভূষিত করছে
যিনি শুধুমাত্র এই বিশ্ববিদ্যালয় নয়, সমগ্র জাতির গৌরব, যিনি দেশের চরম দুর্দিন একই সাথে অপার সম্ভাবনার যুগসন্ধিক্ষণে দেশ পরিচালনার দুরূহ দায়িত্ব নিজের কাঁধে নিয়েছেন। আজ তাই এই অনুষ্ঠানে নতুন বাংলাদেশের বিশ্ববিদ্যালয় শিক্ষকদের ভূমিকা নিয়ে আমি দুটো কথা বলতে চাই। বলার অনেক কিছুই ছিল, আমাকে সময় বেঁধে দেওয়া হয়েছে 5 মিনিট। আমি ভেবেছি অন্য কথা না বলে যে বিষয়টি গত 40 বছর ধরে শিক্ষকতা জীবনে আমাকে অনেক পীড়িত করেছিল, যে বিষয়টি সম্বন্ধে এই দায়িত্ব পাওয়ার পর আমি অনেক বেশি ভাবছি, এবং কি ভাবছি সেটা আপনাদের সাথে শেয়ার করার জন্য আমি দুটি কথা বলবো। তার আগে আজ যারা 22,560 যারা পিএইচডি ডিগ্রি, এমফিল ডিগ্রি, স্নাতক এবং স্নাতকোত্তর ডিগ্রি লাভ করেছ, তাদের সকলকে আন্তরিক অভিনন্দন জানাই। তোমরা এমন এক সময়ে এই ডিগ্রি লাভ করছো, এমন বিশেষ করে যারা স্নাতক এবং স্নাতকোত্তর হলে তোমরা এমন এক সময়ে জীবনের নতুন অধ্যায়ে তোমরা যাচ্ছ, যেটা খুবই একদিকে আমি যেটা বলেছি অপার সম্ভাবনার সময়, অন্যদিকে বিশ্বজুড়ে আজকে হানাহানি, যুদ্ধ, অসহিষ্ণুতা, চরম যাত্রাভিমান সব ছড়িয়ে ছিটিয়ে আছে, এবং তার মধ্যে নিজেকে কিভাবে ন্যাভিগেট করবে সেটা তোমাদের উপর নির্ভর করে। তা বহুলাংশেই নির্ভর করবে কতখানি এই বিশ্ববিদ্যালয় তোমাদেরকে তার জন্য তৈরি করেছে। সুতরাং আমি মনে করি এই গৌরব, এই যে প্রতিষ্ঠান তার যোগ্য দায়িত্ব পালন করেছে। তোমাদের বাকি জীবনে তোমরা বিভিন্ন জায়গায় প্রতিষ্ঠিত হবে, এবং তোমাদের পিতা মাতারা যারা অনেক আস্থা নিয়ে তোমাদেরকে এই শিক্ষকদের হাতে সমর্পণ করেছিলেন, তারা নিশ্চয়ই অনুভব করবেন যে তাদের সিদ্ধান্তে কোনো ভুল ছিল না। আমি এটুকু বলে আমার যে মূল যে কথা সেখানে আমি আসতে চাই। বাংলাদেশ স্বাধীন হওয়ার আগে সবকটি গণতান্ত্রিক আন্দোলনে বিশ্ববিদ্যালয়ের শিক্ষকদের অত্যন্ত গৌরবজনক ভূমিকা ছিল। তারা সৎ সাহস এবং বীরত্বের সাথে গণতন্ত্রের সংগ্রামের পক্ষে দাঁড়িয়েছিলেন। আমরা রাজশাহী ইউনিভার্সিটির প্রফেসর জোহার কথা মনে করতে পারি এক্ষেত্রে। তখন একটা চ্যালেঞ্জই তাদের প্রত্যেককে মোকাবেলা করতে হয়েছিল, যে বিশ্ববিদ্যালয়ের স্বায়ত্ত শাসন না থাকা। সেই জন্য বাংলাদেশ স্বাধীন হবার পরে বিশ্ববিদ্যালয়গুলোকে স্বায়ত্ত শাসন দেওয়া হলো, কিন্তু আমরা 53 বছরে যে আমাদের যে অভিজ্ঞতা লাভ করলাম সেটা হচ্ছে স্বায়ত্ত শাসন আমাদের শিক্ষক সমাজকে একটা দলীয় সংকীর্ণতায় বিভক্ত করে ফেলল। যা আমরা চাইছিলাম তার বিপরীতটি ঘটল, এবং সেটাই হয়ে দাঁড়ালো বিশ্ববিদ্যালয়ে উপাচার্য এবং শিক্ষক নিয়োগে, পদোন্নতিতে, এবং ডিন, প্রভোস্ট আর হাউস টিউটরের পদ এবং স্কলারশিপ বন্টনের প্রধান মাপকাঠি কে কোন দল করছে। বড় দাগে বলা যেতে পারে যে মেধাবীদের পরিবর্তে বিশ্ববিদ্যালয় হয়ে দাঁড়ালো মিডিয়কার অ্যান্ড বিলো মিডিয়কারদের চারণভূমি। তাহলে শিক্ষক সমাজকে আজ জাতির কাছে একটা বড় প্রশ্নের উত্তর দিতে হবে, যে আমরা এর ঊর্ধ্বে কি উঠতে পারবো কি না। আমরা আমাদের দেশে গণতন্ত্র, আমাদের দেশের উন্নয়ন, এগুলোর জন্য সবাই একযোগে দলীয় সংকীর্ণতার ঊর্ধ্বে কাজ করতে পারবো কি না, এবং বিশ্ববিদ্যালয়গুলোকে সত্যিকার অর্থে উচ্চতর জ্ঞান অর্জন এবং বিস্তারের প্রতিষ্ঠান হিসেবে গড়ে তুলতে পারবো কি না। আমি দৃঢ়ভাবে বিশ্বাস করি রাজনীতি করা সকলের অধিকার। সমাজ সচেতন ব্যক্তি হিসেবে আমাদের অবশ্যই রাজনৈতিক মতামত থাকবে এবং পছন্দের রাজনৈতিক দলও থাকবে,
সেই দলের সাথে যুক্ত হবার অধিকারও থাকবে। কিন্তু অবশ্যই শিক্ষক হিসেবে আমাদের নিশ্চিত করতে হবে দলীয় রাজনীতির পঙ্কিল প্রবাহ যেন বিশ্ববিদ্যালয়গুলোকে কলুষিত করতে না পারে। আমি রাজনীতিতে যারা উৎসাহী শিক্ষক সেই অংশকে বলবো, আপনাদের রাজনৈতিক দল করার অধিকার আছে। ক্ষমতার কাছাকাছি যাওয়াই যদি আপনাদের জীবনের মুখ্য চাওয়া হয়, তাহলে আপনারা চাকরি ছেড়ে রাজনীতি করেন। তাতে 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 আপনাদের যেমন পূরণ হবে, আপনাদের স্বপ্ন যেমন পূরণ হবে, তেমনি আমাদের দেশের রাজনৈতিক দলও লাভবান হবে আপনাদের মতো শিক্ষিত লোক, পণ্ডিত মানুষদের পেয়ে। সাধারণভাবে আমি বলতে পারি, বিশ্ববিদ্যালয়গুলোতে বিপুল সংখ্যক জ্ঞান পিপাসু নীতিবান শিক্ষক রয়েছেন যারা চান আত্মমর্যাদা নিয়ে এই মহান পেশায় নিয়োজিত থাকবেন, যারা চান যে অদম্য আশা এবং উদ্দীপনা নিয়ে গ্রামগঞ্জ থেকে মেধাবী তরুণ তরুণীরা বিদ্যা অর্জনের জন্য তাদের কাছে আসে এবং তাদের বাবা মা অনেক স্বপ্ন নিয়ে তাদের প্রাণের ধনকে পাঠান তাদের সেই প্রত্যাশার পরিপূর্ণ বিকাশ ঘটাতে, যারা চান বিশ্ববিদ্যালয়গুলো তাদের ঋত গৌরব ফিরে পাক। আমি বিনয়ের সাথে বলতে চাই যে শিক্ষক হিসেবে আমাদের ভেতর যে শ্রেয়বোধ এবং গুণাবলী আছে, সেটা দ্বারাই আমাদের শিক্ষার্থীরা আকৃষ্ট হোক। এটাই এখন উচ্চশিক্ষার জন্য জাতির সামনে বড় চ্যালেঞ্জ। দশকের পর দশক ধরে ন্যাক্কার দলীয়করণ, অপশাসন এবং অব্যবস্থাপনায় আমাদের শিক্ষা ব্যবস্থা প্রায় ভেঙে পড়েছে। এখানেও একটা জাতীয় ঐক্যমত দরকার। আমরা যখন ছাত্র ছিলাম, আমরা দেখেছি আমাদের শিক্ষকেরা কি ধরনের বিনম্র জীবনযাপন করেছেন, আর এখন আমরা তাদের চেয়ে অনেক বেশি সুযোগ সুবিধা, বেতন ভাতা পাচ্ছি। আমি সবসময় এই ব্যাপারে একটা গ্লানিতে ভুগি যে আমাদের শিক্ষকরা আমাদের যতটুকু দিয়েছিলেন আমরা ততটুকু দিতে পারছি না। তাহলে তো ধরে নেওয়া যায় যে জাতির প্রতি আমাদের যে অঙ্গীকার সেটা পালনে আমরা ব্যর্থ হচ্ছি। আমার ধারণা, আমার এই বক্তব্য আমার সহকর্মীদের বিপুল অধিকাংশ সমর্থন করবেন। এখন প্রশ্ন হলো, সেটা কি অব্যাহত থাকবে, না আমরা তার ইতিবাচক পরিবর্তন ঘটাবো? আমি শিক্ষা মন্ত্রণালয়ের দায়িত্বে যতদিন আছি, উচ্চশিক্ষা ব্যবস্থার মানোন্নয়নের জন্য যে কোনো প্রস্তাব নিয়ে আমার কাছে আসবেন। একই সাথে আমি বিনীতভাবে অনুরোধ করব, অন্য বিষয়গুলো নিয়ে আসবেন না। অন্য বিষয় নিয়ে এতগুলো বছর যখন আপনারা অপেক্ষা করতে পেরেছেন, তখন আর একটু অপেক্ষা করেন। আগামী বছর জানুয়ারি থেকে জুনের মধ্যে যখন রাজনৈতিক সরকার আসবে, তার কাছে যান। আজ তাই বিশ্ববিদ্যালয়ের শিক্ষকদের কাছে আমার আহ্বান, যে বৈষম্য বিরোধী নতুন বাংলাদেশ গড়ার স্বপ্নে বলীয়ান হয়ে তরুণ সমাজ জালেমের হাত থেকে পরিত্রাণ পাবার শেষ লড়াই লড়েছে, তাদের সেই স্বপ্ন বাস্তবায়নে আমরা আমাদের অঙ্গীকার যথাযথভাবে পালন করি। সবাইকে ধন্যবাদ। ধন্যবাদ মাননীয় বিশেষ অতিথি। এবার চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের পঞ্চম সমাবর্তন 2025-এর সমাবর্তন বক্তা ও আজকের অনুষ্ঠানের প্রধান অতিথি, গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের মাননীয় প্রধান উপদেষ্টা, নোবেল বিজয়ী অর্থনীতিবিদ প্রফেসর মোহাম্মদ ইউনূসকে তার বক্তব্য উপস্থাপন করার জন্য বিনীত অনুরোধ জানাচ্ছি। আসসালামু আলাইকুম।
মনোযোগ দিয়ে সবার কথা শুনছিলাম। মাননীয় উপাচার্য, উপস্থিত সুধীবৃন্দ এবং প্রিয় ছাত্রছাত্রী ভাই বোনেরা, যারা আজকে সনদ পেলে বিশ্ববিদ্যালয়ের সমাবর্তন জীবনের একটা মস্ত বড় ঘটনা, সারা জীবন স্মরণ করে, ছবিটি সংরক্ষণ করে, নিজের পরবর্তী প্রজন্মকে দেখায়। সেই বিশেষ দিনটি আজকে। এই দীর্ঘ সময় পরে এই সমাবর্তন অনুষ্ঠান হতে পারল, এই জন্য বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষকে অভিনন্দন জানাচ্ছি এবং তার সঙ্গে সকল ছাত্রছাত্রী, তারা দূর দূরান্ত থেকে এত বছর পরে আবার এই বিশেষ দিনটিতে উপস্থিত থাকার জন্য এসছে, তাদের জন্য জোরে একটা হাততালি দিয়ে আমরা তাদেরকে অভিনন্দন জানাচ্ছি। বিশ্ববিদ্যালয়ের সময়টা কত তাড়াতাড়ি চলে যায়, কেটে যায়, বোঝা যায় না। যখন শেষ হয়ে যায় তখন বড় মনে কষ্ট লাগে। একটা আনন্দের দিন শেষ হলো, জীবনের একটা বড় অধ্যায় শেষ হলো, নতুন অধ্যায় শুরু। আমার ব্যক্তিগত আনন্দ আজকে অন্য বিষয়ে। তোমাদের সঙ্গে দেখা করা সেটা অবশ্যই ভীষণ আনন্দের ব্যাপার। এই ক্যাম্পাসে ফিরে আসা বহু বছর পরে, সেটা একটা ভীষণ আনন্দের ব্যাপার। বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষকে অশেষ ধন্যবাদ আমাকে এই সুযোগটা দেওয়ার জন্য। এবং এই নতুন সনদপ্রাপ্ত যারা, তাদেরকে ডিপ্লোমা প্রাপ্ত যারা, তাদেরকে অভিনন্দন জানানো, এটাও একটা বিরাট সুযোগের ব্যাপার। আমার জন্য যেটা, যে আমি এই বিশ্ববিদ্যালয়ে এসেছিলাম 72 সালে, তখন বিশ্ববিদ্যালয়ে সবের যাত্রা শুরু। শিক্ষক হিসেবে দায়িত্ব নিয়েছিলাম, কিন্তু তখন বুঝতে পারি নাই কি পরিবর্তন হতে যাচ্ছে আমার ভেতরে। অত্যন্ত উৎসাহ সহকারে শিক্ষকের দায়িত্ব পালন করছিলাম। এর মধ্যে 74 সালে বিরাট দুর্ভিক্ষ এলো, সবকিছু ওলট পালট করে দিল। মনের মধ্যে বহু জিজ্ঞাসার সৃষ্টি হল। মনে মনে ভাবলাম, সারা বাংলাদেশের দুর্ভিক্ষ ঠেকানোর ক্ষমতা আমার নাই, কিন্তু আমি চেষ্টা করতে পারি একটি ক্ষুদ্র অংশের, এই বাংলাদেশের একটা ক্ষুদ্র অংশের যদি আমি কয়েকটি পরিবারের দুর্ভিক্ষ ঠেকাতে পারি, সেটা আমার জন্য বড় তৃপ্তির বিষয় হবে যে আমি একটা কিছু করেছি। সেই কারণে নজর পড়ল পার্শ্ববর্তী গ্রাম জোবরা। কি করব জোবরাতে? সারা দেশের হাহাকার, জোবরাতে কেউ তখনও মারা যায়নি, কিন্তু অবস্থা কাহিল। মনের মধ্যে প্রশ্ন জাগলো যে বিরাট জমি পড়ে আছে সামনে, চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় আর জোবরার মাঝামাঝি। এখানে তো অনেক ফসল হওয়ার কথা, তাতে তাদের সারা বছরের খাওয়ার সংস্থান হওয়ার কথা। জিজ্ঞেস করলাম, বলে না এখানে হয় না, ফসল হয় না। কেন হয় না? বলতে বৃষ্টি না হলে তো ফসল হবে না।
আমি তখন রাউজানের উদাহরণ দিলাম। রাউজানে তখন সবে মাত্র ইরিদানের চাষ শুরু হয়েছে। আমি যে রাউজানটা আমাদের থেকে বেশি দূরে না, বলে আমরা তো জানি না এগুলো। তাহলে তা হতে পারে। তখন আমি বিশ্ববিদ্যালয়কে জিজ্ঞেস করলাম বিশ্ববিদ্যালয়ের ভূমিকা কি, যদি জ্ঞানের ভান্ডার যদি বিশ্ববিদ্যালয় হয়, এই জ্ঞান পার্শ্ববর্তী গ্রামে উপচে পড়ে না কেন, তারা জানে না কেন? কেউ কোনো সদুত্তর দিল না বা দেওয়ার চেষ্টাও করল না। তখন আমি চেষ্টা করলাম যে এদেরকে চাষের দিকে আগ্রহী করা যায় কিনা। তখন বললো যে পানি তো নাই, রাউজানে পানি আছে, এখানে তো পানি নাই। ডিপ টিউবওয়েল তখন সবই এসছে দেশে, ওদের ডিপ টিউবওয়েল আছে, আমাদের ডিপ টিউবওয়েল নাই। বহু চেষ্টা তদবির করে একটা ডিপ টিউবওয়েল বসালাম। কি হবে, এখানে শীতকালে চাষ হবে। অবিশ্বাস্য একটা কাণ্ড, শীতকালে চাষ, এটা মানুষের ধারণার ভেতরেও নাই। শীতকালে কি করে চাষ হয়? লোকের ব্যাখ্যা ছিল শীতকালে যদি চাষ করার বিষয় থাকতো তা আল্লাহ তাহলে শীতকালে বৃষ্টি দিতেন। আল্লাহ শীতকালে বৃষ্টি দেয় নাই, যেহেতু শীতকালে ফসল করার কথা না। আপনি জোর করে আল্লাহর হুকুম উল্টিয়ে দিয়েন না। তা আমি বলতে থাকলাম, ডিপ টিউবওয়েলের ব্যবস্থা করা হলো, ফসল হলো। পরবর্তী বছর যখন আবার চেষ্টা করলে বলে যে না, গত বছরের যে ফসল হয়েছে সেরকম তিতা ধান পেয়েছি আমরা। তিতা কেন? বলতে এত মারামারি করছি এই ফসল নিয়ে, এই বলে আমার এত দিতে হবে, এই বলে আমার দিতে হবে, আমরা নিজের ভাগ নিজে পাইনি, পানির ভাগ। একজন বলল যে এবার আর চাষ হবে না, ডিপ টিউবওয়েলের চাষ হবে না। পাশে একটা 12 মাস ছড়া আছে, ছড়াতে পানি আছে, আমরা ছড়ার পানি দিয়ে করি। আমি কৌতূহলী হয়ে ছড়ার দিকে গেলাম, দেখলাম যে হ্যাঁ পানি আছে। তাহলে এই ছড়া তো এখানে আছে, আল্লাহর পানি তো এখানেই ছিল, একদিন চাষ করেন না কেন? বলছে কেউ কোনোদিন করে নাই, আমরাও করি নাই। তো সেবার বাঁধ দেওয়া হলো, আমরা সবাই মিলে বাঁধ দিলাম। বাঁধে যে পানি আসলো তাদের ডিপ টিউবওয়েলের পানি চেয়ে অনেক বেশি পানি। নতুন শিক্ষা লাভ হলো যে গরজ না থাকলে, ইচ্ছা না থাকলে সবকিছু থাকা সত্ত্বেও অভাব থেকে যায়। পানি আছে, জমি আছে, চাষ করা যায়, কিন্তু কেউ করে নাই কোনোদিন, আমরা কেন করব? একটা শিক্ষা লাভ হলো। এর ফলে জন্ম লাভ হলো তেবাকা খামার, সেটা দিয়ে আমাদের যাত্রা শুরু। তেবাকা খামার চাষ করতে গিয়ে যে সমস্যা হলো, ইরিধান চাষ করতে হলে লাইন ধরে রোপা লাগাতে হয়, আর এমনি ধান লাগাতে হয় ছড়িয়ে দিলেই, বীজ ছড়িয়ে দিলেই ফসল হয়ে যায়। এখানে কষ্ট করতে হয়। তা বলে তো কষ্ট করবেন, খাবার যখন খাবেন কষ্ট করবেন না? বলে না, বেশি কষ্ট। অদ্ভুত একটা মানসিকতা। তখন আমি ছাত্রদের নিয়ে বসলাম যে তোমরা সাহায্য করো, আমরা সবাই মিলে মাঠে নামি, আমরাই রোপা লাগানোর জন্য সুতা ধরবো এবং চারা লাগিয়ে দেব। যারা সে আমলের ছাত্রছাত্রী আছে তাদের মনে আছে, দলে দলে তারা মাঠে নামলো, লাইন করে চারা লাগালো। সে অভিজ্ঞতা তারা সারা জীবন মনে রাখলো যে আমরা জোবরাতে ইরিধানের চাষ শুরু করে দিয়ে এসেছিলাম। তার থেকে আস্তে আস্তে নজর পড়ল জোবরার অন্যান্য জায়গায়, সজ্জাপাড়া, দেওয়ানপাড়া, বড়ুয়াপাড়া, তাদের অবস্থা দেখার জন্য। আজকে এই কথা বলছি এই জন্য, আমি এসেছিলাম এখানে শিক্ষক হিসেবে। ক্রমে যতই দিন গেল দেখলাম আমি ছাত্র হয়ে গেছি। আমি আর শিক্ষকতার ভূমিকায় নাই, আমি শিখছি, ক্রমাগত শিখছি। এবং ক্রমে ক্রমে এই জোবরার, সজ্জাপাড়া,
দেওয়াননগর, এদের যে মহিলারা আছে তারাই আমার শিক্ষক হলো। তাদের কাছ থেকে অনেক কিছু শিখলাম। আমার ছাত্রছাত্রীরা তারা আমার সঙ্গে ছিল, আজকে অনেকে উপস্থিতও আছে, যারা মহিলাদের কাছে আমাকে নিয়ে গেল, তাদের কাছে পাঠদান নেওয়ার জন্য তাদের কাছ থেকে অবাক হয়ে গেলাম। যা ক্লাসরুমে পড়ায় তার সঙ্গে কিছুর মিল নাই। যে কাজে হাত দিলাম সেটা ক্রমে মহিলাদের খুব পছন্দের জিনিস হলো। তাদের হাতে টাকা দিলাম, ঋণ দিলাম, 5 টাকা, 10 টাকা, 20 টাকা। 5 টাকা 10 টাকা যে মানুষের জীবনে এটা এত রকমের আনন্দ আনতে পারে কোনোদিন ভাবি নাই। তারা কৃতজ্ঞতায় গদগদ। আমি কোনো মাগনা টাকা তাদের দিচ্ছিলাম না, তাদেরকে বলছি এই টাকা কাজ করে আপনি রোজগার করবেন, আমার টাকা আমাকে ফেরত দেবেন, তাতেই তারা খুশি। অনেক কাহিনী শুনলাম তাদের। তারা কেউ নিজের নাম পর্যন্ত বলতে পারে না। আমাদের সমাজ এমন, মহিলাকে তার নাম শেখার জানারও সুযোগ করে দেয় না। ছোটবেলায় অমুকের মেয়ে, বিয়ে হলে অমুকের বউ, মা হলে অমুকের মা, সে যে কে সে নিজেও জানে না। আমরা প্রথম চেষ্টা করলাম আমাদের ছাত্রীদের দিয়ে একটা নাম স্থির করার জন্য। বহু কষ্টে একটা নাম তার বাইর করা যায়, তার নাম বোধহয় দিয়েছিল কোনো এক সময়, অথবা কোনো মনে না পড়লে একটা নতুন নাম দেয়া, যাতে করে সেটা সে লিখতে পারে, মনে রাখতে পারে। এই লেখা শেখানো, এই লেখা শিখাতে গিয়ে তার জীবনের অনেক কাহিনী আসলো। প্রতি কাহিনী একটা চেটে একটা চমৎকার। এই থেকে আমি একটা সিদ্ধান্তে আসলাম। এটা বললাম যে সভা সমিতিতে বললাম, লেখালেখিতে বললাম যে ঋণ মানুষের মানবিক অধিকার। সবাই হাসাহাসি করলো। আপনি ঋণের কথাও বলেন, অধিকারের কথাও বলেন, এটা কোন ধরনের কথা? ইকোনমিক্সে তো কোনো অধিকারের বিষয় নাই, আপনি কোন সাবজেক্টের লেখাপড়া করেন? আমি ভাবলাম তাই তো, ইকোনমিক্সে তো অধিকারের কোনো বিষয় নাই, তাও আবার মানবিক অধিকার। আপনি বলছেন ঋণ মানুষের মানবিক অধিকার। অনেক খটকা, একটা খটকার পরে আরেকটা খটকা। তারপরে বললাম আমরা দারিদ্রকে জাদুঘরে পাঠাবো। বললাম আপনি কে জাদুঘরে পাঠাবেন? আমি আপনার মতো একজন মানুষ, আমি পাঠাতে চাইলে আপনি আমাকে বাধা দিতে চান, বাধা দেন। বলেন এটা আপনার কাজ না, এটা তো সরকারের কাজ। তাহলে আমি আমার কাজ করে করতে থাকি, সরকার বাধা দিলে তখন দেখব। এই যে বললাম যে আমি জোবরার মহিলাদের কাছ থেকে নতুন অর্থনীতি শেখা আরম্ভ করলাম, সেই হিসেবে জোবরা আমার নতুন বিশ্ববিদ্যালয়ে দাঁড়িয়ে গেল। আজ পর্যন্ত যা কিছু করে যাচ্ছি, এই জোবরা থেকে যা শিখেছি তারই বহিঃপ্রকাশ। আমি বলছি যে অর্থনীতি আমরা পড়াচ্ছি, এই অর্থনীতি ব্যবসার অর্থনীতি, মানুষের অর্থনীতি না। যে কোনো অর্থনীতিবিদ্যা যদি শুরু করতে হয় মানুষকে দিয়ে শুরু করতে হবে, ব্যবসাকে দিয়ে না। আজকে যে শুরুটা হলো, সেই শুরুটাই আমাদেরকে ভুল পথে নিয়ে গেল। আমরা এক ব্যবসা কেন্দ্রিক সভ্যতা গড়ে তুললাম। আমরা এই সভ্যতা আত্মঘাতী সভ্যতা, এটা টিকবে না। ওই যে নতুন বিশ্ববিদ্যালয়ে আমি পড়াশোনা শুরু করলাম, সে নতুন বিশ্ববিদ্যালয়ে আমাকে বলল যে এই বিদ্যা
পৃথিবী ধ্বংসপ্রাপ্ত হবে, এর থেকে রেহাই পাওয়ার কোনো উপায় নাই। তখন আরো বড় আকারের জিনিসের মধ্যে ঢুকলাম, বললাম যে আমাদেরকে নতুন সভ্যতা করতে হবে। আমি ভাবলাম যে এটা বললে তো আমার সহকর্মী যারা আছেন, যারা অর্থনীতি পাঠদান করেন, লেখালেখি করেন, তারা আমাকে তো অনেক আগেই এমনি ত্যায্য করেছে, একেবারেই শেষ করে দেব, যেটা এর সঙ্গে আর বেশি কথা বলার দরকার নাই। কিন্তু ওই নতুন শিক্ষাপ্রাপ্ত যে ছাত্র, আমার মাথায় সেটা রয়ে গেল যে আমাদেরকে আবার নতুন সূত্রে যাত্রা শুরু করতে হবে। যে অর্থনীতির ভিত্তি হবে মানুষ, যে অর্থনীতির ভিত্তি হবে তার ভবিষ্যৎ পরিকল্পনা, ভবিষ্যৎ চিন্তাধারা, কীভাবে সে নিজেকে আবিষ্কার করবে, আবিষ্কার করার প্রবণতা, এবং তাকে যে দিকে তাকে ছুটিয়ে দেওয়া হয়েছে সেদিকে ছোটানোর থেকে বের করে আনা। এগুলো বলছি এই জন্য সমস্ত কিছুর বীজ বপন হয়েছে এই বিশ্ববিদ্যালয়ে, পাশে নতুন বিশ্ববিদ্যালয়। সেজন্য আমি জোবরার কাছে কৃতজ্ঞ, এই বিশ্ববিদ্যালয়ের কাছে কৃতজ্ঞ, যেহেতু বিশ্ববিদ্যালয় আমাকে জায়গা দিয়েছিল এখানে আসার জন্য। এরপরে যে কোনোদিন একটা নোবেল পুরস্কার পাওয়া যাবে এটা কোনোদিন মনে আসেনি, তবে লোকে বলা বলি করেছে মাঝে মাঝে। চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় যখন নিজের পরিচয় দেয়, হয়তো বলে যে আমাদের বিশ্ববিদ্যালয় থেকে আমরা নোবেল পুরস্কার পেয়েছি, গৌরব করে। ভ্যান্ডারবিল্ট বিশ্ববিদ্যালয়ে তারা গৌরব বোধ করে যে আমি তাদের বিশ্ববিদ্যালয়ের ছাত্র ছিলাম। আমি তাদেরকে বলি যে চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ে গৌরব করার কারণ বড় দুইটা, তোমাদেরটা একটা, তাদেরটা দুইটা। এই জন্যে এই পুরো কর্মসূচি যার জন্য নোবেল পুরস্কার, তার সমস্ত গোড়াপত্তন হয়েছে এই বিশ্ববিদ্যালয়ে, এই বিশ্ববিদ্যালয়ের সাহচর্যে। এবং সেজন্য এই বিশ্ববিদ্যালয় গৌরববোধ করতে পারে যে আমি শুধু এখানে শিক্ষক ছিলাম না, ছাত্রও ছিলাম এই বিশ্ববিদ্যালয়ের পাশের গ্রামের। সেই হিসেবে সে একটা বলতে পারে যে আমাদের বিশ্ববিদ্যালয় থেকে একটা নোবেল পুরস্কার পেয়েছে। আমি যেটাতে দৃষ্টি আকর্ষণ করছি সেটা হলো, আসলে এই বিশ্ববিদ্যালয় দুটি নোবেল পুরস্কারের জন্য গৌরববোধ করতে পারে। একটি তো আমি ব্যক্তিগতভাবে নোবেল পুরস্কার পেয়েছি এখানে শিক্ষক থাকা অবস্থায়। দ্বিতীয়ত হলো যে গ্রামীণ ব্যাংক সৃষ্টি হলো, সেই সৃষ্টির গোড়াতেও কিন্তু চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের আইনে, গ্রামীণ ব্যাংকের আইনে লেখা আছে পরিষ্কার এই ব্যাংক কোথার থেকে আসলো। এই ব্যাংকের জন্ম হয়েছে চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ে অর্থনীতি বিভাগে, সেটা তার স্পষ্ট উল্লেখ আছে। কাজে দুটো, এবং গ্রামীণ ব্যাংকও একটা নোবেল পুরস্কার প্রাপ্ত প্রতিষ্ঠান। কাজে দুটি নোবেল পুরস্কারের জন্য এই বিশ্ববিদ্যালয় নিজেদের ছাত্রছাত্রীদেরকে জানাতে পারে যে এটার ইতিহাস কি, এবং এর প্রাসঙ্গিকতা এবং এর ভবিষ্যৎ করণীয় সেটা নির্ধারণে ছাত্র সমাজ তারা ঠিক করবে যে তারা কী ধরনের ভবিষ্যৎ চায় নিজেদের জন্য। কারণ এই বিশ্ববিদ্যালয়ের আরেকটি শিক্ষা, যেটা আমরা সবসময় সবাইকে স্মরণ করিয়ে দিই, আমরা যে ধরনের বিশ্ব গড়তে চাই সেই বিশ্ব গড়ার ক্ষমতা আমাদের আছে, সকল মানুষেরই আছে। কিন্তু আমরা গতবাঁধা পথে চলে যাই বলে আর নতুন পৃথিবীর কথা আমরা চিন্তা করি না। এই বিশ্ববিদ্যালয় যেন সবসময় এটা স্মরণ রেখে তার
পাঠদান কর্মসূচি, তার গবেষণা কর্মসূচি শিক্ষকদের এবং ছাত্রদের জন্য যে চালু রাখে, যে আমরা শুধু খণ্ডিত বিষয়ে গবেষণা করার জন্য নিয়োজিত নই, আমরা এই প্রত্যেকটি গবেষণার পেছনে একটি আমাদের উদ্দেশ্য, সমস্ত বিশ্বকে আমাদের মনের মতো করে সাজানোর জন্য, মনের মতো করে বানানোর জন্য। আমাদের যদি সেই লক্ষ্য না থাকে তাহলে এগুলো গন্তব্যবিহীন গবেষণা, গন্তব্যবিহীন শিক্ষাতে পরিণত হবে। আজকে সবাই আনন্দিত, আমরাও আনন্দিত, তোমরাও আনন্দিত যে একটা এই বিশ্ববিদ্যালয়ে এসে তোমাদের সনদপ্রাপ্তি হলো। সবাইকে অভিনন্দন জানাই এবং আশা করি আমরা সবাই চেষ্টা করব যে পৃথিবীর ভবিষ্যৎ আমাদের নিজেদের প্রত্যেকের হাতে। আমরা যেভাবে বিশ্ব গড়তে চাই সেভাবেই বিশ্ব গড়তে পারি। আমি যেভাবে বলেছি সেভাবে গড়তে হবে এমন কোনো কথা নেই। আমি আমার কথাটা বলে যাচ্ছি, অন্যরা অন্যদের কথা বলবে, তোমরা তোমাদের কথা বলবে, কিন্তু নিজের মনের একটা স্বপ্ন থাকতে হবে। এটাই আমার আবেদন, যে আমরা কী ধরনের বিশ্ব চাই, কী ধরনের সমাজ চাই, কী ধরনের সংসার চাই, কী ধরনের শিক্ষা ব্যবস্থা চাই, এগুলো আমার মনের মাধুর মিশিয়ে আমাকে বের করে নিতে হবে। গতের মধ্যে ঢুকে গেলাম, যা আছে সেটা মেনে নিলাম, তাহলে কিছুই পাল্টাবে না, কিছুই পরিবর্তন হবে না। আজকে এই দুই বিশ্ববিদ্যালয়, চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় এবং মহিলাদের যে বিশ্ববিদ্যালয় আমার জন্য সৃষ্টি হয়েছিল জোবরা গ্রামে এবং পার্শ্ববর্তী গ্রামসমূহে, তাদের সবার কাছে আমি আমার কৃতজ্ঞতা জানাচ্ছি এবং সবাইকে অভিনন্দন জানাচ্ছি আজকের এই দিনটির জন্য। সবাইকে ধন্যবাদ। ধন্যবাদ সম্মানিত সমাবর্তন বক্তা, আপনার মূল্যবান জ্ঞান গর্ভ ও দিক নির্দেশনামূলক বক্তব্য প্রদানের জন্য। উপস্থিত সুধী মণ্ডলী, অনুষ্ঠানের এই পর্যায়ে সমাবর্তনের সম্মানিত সভাপতি ও মাননীয় উপাচার্য প্রফেসর ডক্টর মোহাম্মদ ইয়াহিয়া আক্তারকে সভাপতির বক্তব্য প্রদানের জন্য বিনীত অনুরোধ জানাচ্ছি। বিসমিল্লাহির রহমানির রহিম। চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের পঞ্চম সমাবর্তন 2025-এর সমাবর্তন বক্তা, উপস্থিত শিক্ষা উপদেষ্টা, ইউজিসি চেয়ারম্যান, সরকারের উপদেষ্টা বৃন্দ, আমন্ত্রিত অতিথিবৃন্দ এবং আমার বিশ্ববিদ্যালয় পরিবারের সকল সদস্য বৃন্দকে আমি আমার অন্তঃস্থল থেকে আন্তরিক শুভেচ্ছা ও স্বাগত জানাচ্ছি, সালাম জানাচ্ছি। বক্তব্যের শুরুতে আমি 52-এর ভাষা আন্দোলন, মহান মুক্তিযুদ্ধ, জুলাই গণ অভ্যুত্থান এবং ফিলিস্তিনের মুক্তিকামী জনতা সহ সারা বিশ্বে যারা নির্যাতন আর বৈষম্যের বিরুদ্ধে আন্দোলনে শহীদ হয়েছেন তাদের আত্মার মাগফিরাত কামনা করছি। আজ ঐতিহ্যবাহী চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের জন্য একটি গৌরবোজ্জ্বল দিন, কারণ অনুষ্ঠিত হচ্ছে এ বিশ্ববিদ্যালয়ের ইতিহাসের সর্ববৃহৎ সমাবর্তন। আমরা 2011 থেকে 2023 সাল পর্যন্ত 13 বছর ধরে ডিগ্রি অর্জনকারীদের হাতে এ সমাবর্তনে সনদ তুলে দেবার সাহসী সিদ্ধান্ত নিয়েছি। এক ভেন্যুতে এত বড় সমাবর্তন বাংলাদেশের কোন বিশ্ববিদ্যালয়ে হয়েছে বলে আমাদের জানা নেই ও সেই জন্য প্রধান উপদেষ্টা মোহাম্মদ ইউনূস শিক্ষার্থীদের মধ্যে সৃষ্টি সম্মত হওয়ায় শিক্ষার্থীদের আগ্রহে যুক্ত হয়েছে শান্তিতে বাড়তি উদ্দীপনা। আজকের অনুষ্ঠানের সভাপতি হিসেবে উপদেষ্টা প্রফেসর মোহাম্মদ ইউনূসকে সমাবর্তন ডিলিট ডিগ্রি প্রদান করতে পেরে আমি সম্মানিত বোধ করছি। প্রসঙ্গত, প্রফেসর ইউনূস এই হাটাজারি উপজেলারই সন্তান, এ বিশ্ববিদ্যালয়ের সাবেক শিক্ষক। সে হিসেবে তিনি আজ নিজের ঘরে ফিরেছেন। এই ঘরের কোণে একদিন তিনি তাঁর
স্বপ্নের গ্রামীণ ব্যাংকের বীজ রোপণ করেছিলেন। দারিদ্র্যকে জাদুঘরে পাঠানোর সেই অদম্য স্বপ্ন সফল হয়েছিল 2006 সালে শান্তিতে নোবেল পুরস্কার অর্জনের মাধ্যমে। গ্র্যাজুয়েট বৃন্দ, সাম্প্রতিককালে বাংলাদেশের সরকারি বিশ্ববিদ্যালয়গুলোতে লেখাপড়া ভালো হচ্ছে না, কারণ এদেশের বিশ্ববিদ্যালয়গুলো এর মূল পরিচয় থেকে অনেকটা দূরে সরে এসেছে। আমাদের ভুলে গেলে চলবে না, বিশ্ববিদ্যালয় একটি একাডেমিক প্রতিষ্ঠান, এটি রাজনৈতিক প্রতিষ্ঠান নয়। কোনো একাডেমিক প্রতিষ্ঠানে যদি একাডেমিক কাজের চেয়ে রাজনৈতিক কার্যক্রম প্রাধান্য পায়, তাহলে সে প্রতিষ্ঠানকে তার খেসারত দিতে হয়। বাংলাদেশের বিশ্ববিদ্যালয় এবং এর পরিচালনাকারী প্রতিষ্ঠান ইউজিসি বিশ্ববিদ্যালয়ের মূল উদ্দেশ্য মনে রেখে কাজ করছে বলে প্রতীয়মান হয় না। বিশ্ববিদ্যালয়গুলোর মূল কাজ রাজনৈতিক নেতা তৈরি করা নয়, বরং এর মূল কাজ হচ্ছে যোগ্য গ্রাজুয়েট তৈরি করা এবং শিক্ষক শিক্ষার্থীদের গবেষণায় প্রশিক্ষণ দেয়া। প্রশ্ন হলো, 1973 সালের অ্যাক্ট দ্বারা পরিচালিত সরকারি বিশ্ববিদ্যালয়গুলো উপস্থাপিত লক্ষ্য উপজীব্য করে কতটা পরিচালিত হতে পারছে? উক্ত অ্যাক্ট বিশ্ববিদ্যালয় শিক্ষকদের অবাধ স্বাধীনতা দিলেও তাদের দায়িত্বশীলতা সুনিশ্চিত করার উপায় উদ্ভাবন করতে পারেনি। ফলে বাংলাদেশে বিশ্ববিদ্যালয়গুলো প্রত্যাশিত মাত্রায় এর মূল লক্ষ্য অর্জন করতে পারছে না। পৃথিবীর সকল দেশে বিশ্ববিদ্যালয় রয়েছে, আমেরিকাতেই রয়েছে 4 সহস্রাধিক বিশ্ববিদ্যালয়। ওই সব দেশের বিশ্ববিদ্যালয়গুলোর কর্মকাণ্ডের সঙ্গে মিল না রেখে একেবারেই ব্যতিক্রমীভাবে বাংলাদেশের সরকারি বিশ্ববিদ্যালয়ের শিক্ষক ও শিক্ষার্থীগণ দেশের দলীয় রাজনীতির লেজুর বৃত্তির মতো শিক্ষা বিধ্বংসী কাজে নিয়োজিত হয়ে লেখাপড়া ও গবেষণার ক্ষতি করছেন। বিশ্বব্যাপী বিশ্ববিদ্যালয়গুলোতে যুগপৎ শিক্ষক ও শিক্ষার্থীদের সংগঠন রয়েছে। এগুলো তাদের নিজস্ব একাডেমিক স্বার্থ নিয়ে বার্গেইনিং এজেন্ট হিসেবে কাজ করছে। তারা হল দখল, সিট দখল, টেন্ডারবাজি, চাঁদাবাজি, ক্যান্টিনে ফাও খাওয়া, মাদক সেবন, গণরুম গেস্টরুম সংস্কৃতি, আধিপত্যবাদ, বন্দুকযুদ্ধ, দখলদারিত্ব, টর্চার সেল, নিয়োগ বাণিজ্য প্রভৃতি বিষয়ে চর্চা করে না। সেশন জটের সঙ্গে তাদের পরিচয় নেই। পাশ্চাত্যের বিশ্ববিদ্যালয়গুলোতে সময় মতো ক্লাস ও পরীক্ষা গ্রহণ, ফলাফল প্রকাশিত হয় সময় মতো, সমাবর্তনও হয় সময় মতো। এদের প্রতিটি কার্যক্রম একাডেমিক ক্যালেন্ডারে নির্দিষ্ট করা থাকে। শিক্ষকগণ যোগ্যতা অনুযায়ী মেধার ভিত্তিতে প্রতিযোগিতা করে বিশ্ববিদ্যালয়ে চাকুরি পান। তারা শিক্ষার্থীদের সময় দেন, ছাত্রছাত্রীদের একাডেমিক তৃষ্ণা মেটাতে ভূমিকা পালন করেন। অন্যদিকে আমাদের সরকারি বিশ্ববিদ্যালয়গুলো শিক্ষার্থীদের কেমন পরিবেশ উপহার দিচ্ছে? দুঃখের সঙ্গে বলতে হয়, আমাদের সকল শিক্ষক শ্রেণীকক্ষের পাঠদানে সমানভাবে মনোযোগী নন। তাঁদের অনেকে যথার্থভাবে একাডেমিক দায়িত্ব পালনে যত্নবান নন। কেউ কেউ রাজনৈতিক কাজে অধিক মনোযোগী। এর ফলে শিক্ষার্থীরা ক্ষতিগ্রস্ত হন। অনেক শিক্ষক যত সংখ্যক ক্লাস নেবার কথা তার চেয়ে কম সংখ্যক ক্লাস নিয়ে দায়সারাভাবে সিলেবাস শেষ করে দেন। কেউ কেউ দিনের পর দিন ক্লাসে না গিয়ে শিক্ষক লাউঞ্জে রাজনৈতিক আড্ডায় মেতে থাকেন। অনেক ক্ষেত্রেই অতিথি শিক্ষক এবং খণ্ডকালীন শিক্ষকগণও অর্পিত দায়িত্ব যথাযথভাবে পালন করেন না। শিক্ষকদের আন্তরিকতা ও নিষ্ঠার অভাবে বিশ্ববিদ্যালয় থেকে শিক্ষার্থীরা সনদ অর্জন করলেও মানসম্পন্ন গ্রাজুয়েট হয়ে বের হতে পারছেন না। এ কারণে আন্তর্জাতিক চাকরি বাজারে প্রতিযোগিতায় আমাদের গ্রাজুয়েটগণ আশানুরূপ ভালো করতে পারছেন না। উন্নত বিশ্বে বিশ্ববিদ্যালয়ে শিক্ষক নিয়োগে যোগ্যতাকে প্রাধান্য দেওয়া হয়। যোগ্যতার পরীক্ষায় পাশ করে শিক্ষক হবার পরও অনেক শিক্ষক
পাঠদান, গবেষণা ও প্রকাশনায় দক্ষতা দেখাতে না পারলে তাদেরকে শিক্ষকতা ছেড়ে দিতে হয়। বিশ্বের অনেক বিশ্ববিদ্যালয়ে শিক্ষক হতে গেলে পিএইচডি ডিগ্রি ছাড়া আবেদনই করার সুযোগ নেই। এক্ষেত্রে বাংলাদেশের চিত্র উল্টো। এখানে অতীতে দলীয় সরকারের আমলে ভালো প্রার্থী থাকা সত্ত্বেও অনেক কম যোগ্যতা সম্পন্ন প্রার্থীরা কেবল দায়সারা মৌখিক পরীক্ষার পাশাপাশি রাজনৈতিক প্রভাব ও আর্থিক লেনদেন করে বিশ্ববিদ্যালয়ে শিক্ষকতায় যোগ দিতে সক্ষম হয়েছেন। ট্রান্সপারেন্সি ইন্টারন্যাশনাল বাংলাদেশ টিআইবি 2016 সালে প্রকাশিত একটি গবেষণা প্রতিবেদনে বাংলাদেশের 13টি সরকারি বিশ্ববিদ্যালয় থেকে তথ্য সংগ্রহ করে আর্থিক লেনদেনের মাধ্যমে প্রভাষক নিয়োগের তথ্য উপস্থাপন করে। সরকারি প্রাইমারি স্কুলে শিক্ষকের চাকুরি পেতে 3 ধাপের পরীক্ষা দিতে হয়। বেসরকারি কলেজে শিক্ষক হতে হলেও 3 স্তরের পরীক্ষার সম্মুখীন হতে হয়। সেখানে সর্বোচ্চ শিক্ষা প্রতিষ্ঠানে শিক্ষক নিয়োগ কেবল মৌখিক পরীক্ষার মাধ্যমে সম্পন্ন করা অযৌক্তিক। এ কারণে বৈষম্য বিরোধী আন্দোলনের পরে গঠিত অন্তর্বর্তী সরকার কর্তৃক দায়িত্বপ্রাপ্ত হয়ে আমরা চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ে 2025 সালের 4 জানুয়ারি অনুষ্ঠিত 558তম সিন্ডিকেট সভায় শিক্ষক নিয়োগ নীতিমালা সংশোধন করেছি। মৌখিক পরীক্ষার সঙ্গে লিখিত পরীক্ষা ও প্রেজেন্টেশনের বিধান যোগ করেছি। বিশ্ববিদ্যালয় পরিচালনার প্রতিটি ক্ষেত্রে যে নৈরাজ্য ও অবৈধ আর্থিক লেনদেন প্রচলিত ছিল তা প্রতিহত করেছি। নিয়োগ বাণিজ্যে জড়িতদের চিহ্নিত করে তাদের শাস্তি প্রক্রিয়ার সূচনা করেছি। ছাত্রাবাসগুলো থেকে দখলদারিত্ব সংস্কৃতি উচ্ছেদ করে প্রতিটি ছাত্রাবাসে আমাদের প্রভোস্টগণ মেধার ভিত্তিতে আসন বরাদ্দ সুনিশ্চিত করেছেন। সম্মানিত ডিনদের তত্ত্বাবধানে 2024-25 সালের ভর্তি পরীক্ষা সফলভাবে সম্পন্ন হয়েছে ও আমাদের উপাচার্য, ডিন, প্রভোস্ট এবং সকল শিক্ষকগণ মিলে আমরা বিশ্ববিদ্যালয় পরিচালনার প্রতিটি স্তরে ন্যায্যতা ও সুশাসন প্রতিষ্ঠার চেষ্টা চালিয়ে যাচ্ছি। শিক্ষক শিক্ষার্থীদের গবেষণা ও সৃষ্টিশীল কর্মকাণ্ডের মাধ্যমে বিশ্ববিদ্যালয় পরিচিতি পায়। আজকের সমাবর্তন বক্তা প্রফেসর মোহাম্মদ ইউনুস নোবেল পুরস্কার অর্জনের মাধ্যমে চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়কে সারা বিশ্বে যুগপৎ অধিকতর পরিচিত ও সম্মানিত করেছেন। জ্ঞান বিজ্ঞানের বিভিন্ন শাখায় বিভিন্ন সময়ে স্মরণীয় অবদান রেখে এ বিশ্ববিদ্যালয়কে আলোকিত করেছেন প্রয়াত খ্যাতিমান বিজ্ঞানী ডক্টর জামাল নজরুল ইসলাম, ইতিহাসবিদ ডক্টর আব্দুল করিম, বাংলা সাহিত্য গবেষক সৈয়দ আলী আহসান, ডক্টর আনিসুজ্জামান, ডক্টর আবু হেনা মোস্তফা কামাল, শিল্পী রশিদ চৌধুরী, মুর্তজা বশির, দেবদাস চক্রবর্তী, মনসুরুল করিম, ভাস্কর আবদুল্লাহ খালিদ সহ বিভিন্ন বিভাগের আরও অনেক শিক্ষক ও গবেষক। কিন্তু দুঃখের বিষয়, বর্তমানে বহির্বিশ্বে চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের প্রতিনিধিত্ব করতে পারেন এমন শিক্ষক সত্যি বিরল। প্রয়াত খ্যাতিমান শিক্ষকদের শূন্য স্থানগুলো নবাগত শিক্ষকগণ তাদের গবেষণা ও প্রকাশনের মাধ্যমে পূরণ করতে পারছেন না। এ কারণে এ বিশ্ববিদ্যালয় ভালো বিশ্ববিদ্যালয়গুলোর তালিকার সূচকে পিছিয়ে পড়ছে। অকুতভয় ছাত্র জনতা বৈষম্য বিরোধী আন্দোলনের মাধ্যমে অর্জিত নতুন বাংলাদেশে সংবিধান মেরামত ও রাষ্ট্র সংস্কারের মাধ্যমে উন্নততর বাংলাদেশ বিনির্মাণের সুযোগ এনে দিয়েছে। অন্তর্বর্তী সরকার এ সুযোগ কাজে লাগাতে সচেষ্ট। তবে শিক্ষা ব্যবস্থায় সংস্কার না করলে এ সংস্কার প্রচেষ্টা পূর্ণতা পাবে না। ছাত্র জনতার উচিত সরকার গৃহীত সংস্কার উদ্যোগসমূহ বাস্তবায়নে আন্তরিকভাবে সহায়তা করা, সেই সঙ্গে তাদের অন্তর্বর্তী সরকারকে এ মর্মে স্মরণ করিয়ে দেওয়া উচিত, শিক্ষা হলো জাতির মেরুদণ্ড। কাজেই অঙ্গ প্রত্যঙ্গের চিকিৎসার আগে মেরুদণ্ডের চিকিৎসা অধিক জরুরি। আমাদের সকলেরই সরকারকে শিক্ষা ব্যবস্থা সংস্কার করে যুগোপযোগী করার উদ্যোগ গ্রহণ করতে বলা উচিত। অনেকে কথা না বললেও আপনাদের মতো সুশিক্ষিত গ্র্যাজুয়েট বৃন্দ এবং আমাদের মতো একাডেমিয়ায় কর্মরতদের জন্য
সরকারকে এমন পরামর্শ দেওয়া সময়ের দাবি। প্রিয় গ্র্যাজুয়েট বৃন্দ, আপনারা এ বিশ্ববিদ্যালয়ের প্রাণ। আপনাদের পদচারণায় আজ চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসে প্রাণচঞ্চল ও আনন্দঘন পরিবেশ সৃষ্টি হয়েছে। আপনাদের যতটা সম্মান দিয়ে স্বাগত জানানো উচিত ছিল, জানি না বিশ্ববিদ্যালয় প্রশাসন সেটা করতে পেরেছিল না। তবে সামর্থ্য সীমিত হলেও আমাদের আন্তরিকতায় কোনো ঘাটতি নেই। আপনারা যে যেখানেই থাকুন ভালো থাকবেন, সুখে দুঃখে আমাদের পাশে থাকবেন। যে বিশ্ববিদ্যালয় থেকে আপনারা ডিগ্রি অর্জন করেছেন, আমরা আশা করব সে বিশ্ববিদ্যালয়ের উন্নয়নে আপনারা সামর্থ্য অনুযায়ী অবদান রাখবেন। বিশ্ববিদ্যালয় ও উপাচার্যের কার্যালয়ের দরজা আপনাদের জন্যে সব সময় খোলা থাকবে। দেশে বা বিদেশে যেখানেই থাকুন না কেন, আপনারা চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের অ্যাম্বাসেডরের দায়িত্ব পালন করবেন। আপনারা দায়িত্বপরায়ণতা ও সৃষ্টিশীল কর্মকাণ্ডের মাধ্যমে আমাদের বিশ্ববিদ্যালয়কে যুগপৎ দেশে ও বিদেশে সম্মানিত করবেন। পরিশেষে বলতে চাই, আমরা রাতারাতি চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়কে MIT, কেমব্রিজ বা হার্ভার্ড বানাতে পারবো না। তবে আপনারা সবাই পাশে দাঁড়ালে এ বিশ্ববিদ্যালয়কে নিয়ম শৃঙ্খলার মধ্যে এনে একটি প্রথম শ্রেণীর সন্ত্রাসমুক্ত, অনুকরণীয় একাডেমিক উচ্চশিক্ষা প্রতিষ্ঠান হিসেবে গড়ে তুলতে পারবো ইনশাআল্লাহ। সরকার আমাদের পাশে আছে, UGC আমাদের সহায়তা দিচ্ছে। এর সঙ্গে বর্তমান ও সাবেক শিক্ষার্থীরা যদি পাশে থাকেন, তাহলে আশা করি আমরা সফল হব। এতক্ষণ ধৈর্য ধরে আমার বক্তব্য শোনার জন্যে আপনাদের সবাইকে ধন্যবাদ ও কৃতজ্ঞতা জানিয়ে শেষ করছি। ধন্যবাদ সম্মানিত সভাপতি। উপস্থিত সুধীমণ্ডলী, এখন সমাবর্তনের সম্মানিত সভাপতি ও মাননীয় উপাচার্য প্রফেসর ডক্টর মোহাম্মদ ইয়াহিয়া আক্তারকে চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের পঞ্চম সমাবর্তন 2025-এর আনুষ্ঠানিক সমাপ্তি ঘোষণার জন্য বিনীত অনুরোধ জানাচ্ছি। আমি চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের পঞ্চম সমাবর্তনের সভাপতি ও উপাচার্য হিসেবে সমাবর্তনের আনুষ্ঠানিক সমাপ্তি ঘোষণা করছি। সম্মানিত সুধীমণ্ডলী, সমাবর্তনের সম্মানিত সভাপতি ও মাননীয় উপাচার্য কর্তৃক সমাবর্তন অনুষ্ঠানের সমাপ্তি ঘোষণার সাথে সাথেই শেষ হলো আজকের সমাবর্তন অনুষ্ঠান। ধন্যবাদ সম্মানিত সভাপতি ও মাননীয় উপাচার্য, ধন্যবাদ উপস্থিত সুধী এবং আজকের সমাবর্তনের আগত প্রাণপ্রিয় ডিগ্রিপ্রাপ্ত গ্র্যাজুয়েট বৃন্দ।